শুধুমাত্র ফেম পাওয়ার জন্য একটা মেয়ে কতটা নিচে নামতে পারে তা দেখতে পারবো আজকের এই গল্পে। অনামিকা নামের একজন নায়িকা, যে এক সময় দেশের সবচেয়ে নামকরা নায়িকাদের মধ্যে একজন ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার জনপ্রিয়তা হারাতে থাকে। সংসার জীবনেও সে ছিল চরম অসুখী, কারণ তার ছেলে আসলে তার স্বামীর নয়, বরং তার প্রেমিকের সন্তান ছিল। আর এ কথা তার স্বামী জানতে পেরে তার উপর শুরু করে চরম নির্যাতন। তাই সে এই পরিস্থিতি থেকে বাঁচতে এবং আবারও ফেমাস হওয়ার জন্য একটি জঘন্য গেম খেলে সবার সাথে, যাতে জড়িত ছিল তার নিজের মেয়েও। আর কোনো স্পয়লার না দিয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতে আমাদেরকে অনামিকা আনন্দকে দেখানো হয়, যিনি একজন অনেক বড় অ্যাক্ট্রেস ছিল। সে একটি অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিল। সেখানে ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করে যে তার কেমন লাগে। অনামিকা আনন্দ হয়ে অনামিকা বলে যে সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার জীবন এমনও হতে পারে। তার নিজেকে অনেক ব্লেসড ফিল হয়, কারণ তার অনেক ফ্যান আছে। তাছাড়া তার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার পরিবার। তার পরিবারে তার দুটো ছেলে মেয়ে, অবিনাশ ও আমারা, তার হাজবেন্ড নিখিল ও তার মা এবং লতা ছিল। এখানে বোঝা যায় যে তার জীবনটা অনেক পারফেক্ট ছিল। কিন্তু তারপর একদিন অনামিকার মা তার রুমে গিয়ে দেখে সেখানে অনামিকা নেই। এটা সে অনামিকার হাজবেন্ড নিখিলকে এবং তার বাচ্চাদেরকে জানালে সবাই অনামিকাকে খুঁজতে শুরু করে। এরপর তারা পুলিশকে ডাকে। পুলিশের কাছে নিখিল জানায় যে কালকে রাতে তারা অ্যাওয়ার্ড ফাংশন থেকে বাসায় আসার পর নিখিল ঘুমিয়ে পড়েছিল। এরপর সকালে উঠে সে অনামিকাকে বেডে দেখে না। সে প্রথমে ভেবেছিল অনামিকা হয়তো জিমে গিয়েছে, কিন্তু তার পার্স এবং ফোন বাসাতেই ছিল। তখন ইন্সপেক্টর বলে যে যখন অনামিকা তার পাশে এসে শুয়েছে তখন কি সেটা সে দেখেনি? নিখিল জানায় যে না, সে দেখেনি। তখন পুলিশ জিজ্ঞাসা করে নিখিলকে যে তার ফোনে কি কারো মুক্তিপণ চেয়ে কোনো কল বা মেসেজ এসেছে। নিখিল বলে যে এরকম কিছুই হবে না, কারণ অনামিকা ইন্ডিয়ার নাম্বার 1 অ্যাক্ট্রেস ছিল, তাকে সবাই অনেক ভালোবাসত। তখন পাশের থেকে অবিনাশ এবং আমারা সবটা শুনতে থাকে। তখন আমারা অবিনাশকে বলে যে তার কি মনে হয় কি হতে পারে তাদের মায়ের সাথে। অবিনাশ বলে যে সে জানে না কি হয়েছে, কিন্তু সে এটা অন্তত জানে যে এই পুলিশেরা তার মাকে খুঁজে বের করতে পারবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন আমাদেরকে দেখানো হয় কোন একটি মহিলা আমারার দিকে লুকিয়ে তাকিয়ে আছে। তখন আমাদেরকে এই ঘটনার 6 মাস আগের দৃশ্য দেখানো হয়, যেখানে অনামিকা তার একটি গানের শুটে ছিল। শুটে সে অনেক ভালো করলেও তার কো হোস্ট অনেক ভুল করতে থাকে। তখন প্রোডাকশনের লোকেরা নায়কটির সাথে রিহার্সেল করে এবং অনামিকাকে তার ভ্যানিটিতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করতে বলে। তখন ভ্যানিটিতে তার মেকআপ আর্টিস্ট বলতে থাকে যে নায়কটি দেখতে সুন্দর, কিন্তু তার কোনো ট্যালেন্টই নেই। তখন অনামিকা বলে যে সে এক্সপিরিয়েন্সড আছে। তখন তার ভ্যানিটিতে একটি মেয়ে আসে এবং সে অনামিকাকে জানায় যে তার সাথে একজন ডিসেবলড ফ্যান দেখা করতে এসেছে। এটা শুনে সে ওই ফ্যানটির সাথে দেখা করে। এরপর সে তার সাথে পিকচার ক্লিক করবেই তখনই তার কাছে আমারার কল আসে, যে তাকে জানায় যে অবিনাশের কিছু একটা হয়েছে। এটা শুনে অনামিকা তখনই ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। তখন দেখানো হয় যেই ফ্যানটি তার সাথে দেখা করতে এসেছিল সে আসলে ডিসেবল ছিল না। তাছাড়া অনামিকার এভাবে ছবি না তুলে যাওয়ায় তার অনেক রাগ হয়। লোকটি আসলে কে, সে কি চায় তা আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, অনামিকা এরপর তার বাসায় চলে আসে। তখন আমরা জানতে পারি যে অবিনাশের আসলে কি হয়েছিল। অবিনাশ কোনো একটা কারণে নিজের হাতের শিরা কাটার চেষ্টা করে। তখন তার দাদি বলতে থাকে ছেলে মেয়েদেরকে এতটা বেশি ছাড় দেওয়ায় তারা আজ এমন করছে। তখন অনামিকা বলে যে এখন সে এসেছে, সে সব ঠিক করে দিবে। ওই দিন রাতে অনামিকা অবিনাশের কথা ভেবে কান্না করছিল। সে বলে যে সে বুঝতে পারছে না অবিনাশ হঠাৎ এটা কেন করলো, সবই তো আছে তার কাছে। সে আরো বলে যে তার তখন বাসায় থাকা উচিত ছিল। তখন লতা বলে যে ভালো হয়েছে সে তখন ছিল না, কারণ অবিনাশ যেভাবে বাথটাবে পড়েছিল তা দেখলে অনামিকা সহ্য করতে পারত না। তখন অনামিকা বলতে থাকে যে সে একটি ভালো মা হতে চেয়েছিল। লতা তাকে বলে যে সে অলরেডি একটি ভালো মা, পরিবারের জন্যই তো সে সব সময় সবকিছু করে যাচ্ছে। অনামিকা বলে যে সে আমারা ও অবিনাশের জন্য সবকিছু করতে রাজি আছে, কিন্তু যদি তাদের কিছু হয়ে যায় তাহলে সে কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবে না। এটা বলে সে অঝরে কান্না করতে থাকে আর লতা তাকে জড়িয়ে ধরে সাহস যোগায়। অবিনাশ আসলে এটা কেন করেছে এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারবো। আসলে এই বাড়ির প্রত্যেকটি মানুষের মধ্যেই কোনো না কোনো মিস্ট্রি লুকিয়েছিল। যাই হোক, বর্তমানে দেখানো হয় অবিনাশ সোফাতে বসে কোনো একটা অদ্ভুত স্বপ্ন দেখে এবং স্বপ্নটি দেখে সে ভয় পেয়ে যায়।
তখন তার বাবা পাশেই পুলিশদের সাথে অনামিকার কেসটির ব্যাপারে কথা বলছিল। এরপরে রাতের বেলায় তারা সবাই মিলে ডিনার করতে বসে। তখন অবিনাশ তার বাবার কাছে জানতে চায় যে পুলিশ কিছু তার মায়ের ব্যাপারে বের করতে পেরেছে কিনা। নিখিল জানায় যে তারা শুধু এটাই বলেছে যে তারা তাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছে। তখন অবিনাশ বলে যে তাদেরকে কিছু একটা করতে হবে, না হলে তারা যত দেরি করবে ততই অনামিকাকে খুঁজে পাওয়ার চান্স কমে যাবে। তার বাবা বলে যে তারা চেষ্টা করছে। তখন তাদের দাদি নিখিলকে জিজ্ঞাসা করে যে তাদের কি আগের দিন রাতে কোনো কথা হয়নি। নিখিল বলে যে তাদের কোনো কথাই হয়নি, তারা ঘুমিয়ে গেছে, কিন্তু সকালে উঠে অনামিকা সেখানে ছিল না। এটা শুনে অবিনাশ রেগে বলে যে এরকম কিভাবে হতে পারে। নিখিল বলে যে এরকমটাই হয়েছে। এটা শুনে অবিনাশ রাগ করে ডিনারের টেবিল ছেড়ে উঠে যায় আর সে নিজের রুমে চেয়ে তার দরজা আটকে দেয়। এখন আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়, যেখানে অবিনাশের জন্য অনামিকা তার পছন্দের খাবার নিয়ে আসে, কিন্তু অবিনাশ তা খেতে চায় না। তখন অনামিকা অবিনাশের কাছে জানতে চায় যে সে কি তার কোনো কথায় কষ্ট পেয়েছে। অবিনাশ বলে না। তখন অনামিকা আসল কারণ জানতে চাইলে অবিনাশ তাকে বলে যে সে এখন একটু একা থাকতে চায়। তাই অনামিকা আর কথা না বাড়িয়ে চলে আসে। এরপর অনামিকা বসেছিল এবং ইন্টারনেটে ডিপ্রেশন কেন হয় এর কারণ কি তা দেখছিল। তখন নিখিল এসে রেগে অনামিকার ডিরেক্টরের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, কারণ তারা ফিল্ম ঠিকঠাকভাবে ডিরেক্ট করছে না, কোনো রোম্যান্স নেই এই ফিল্মে। তখন অনামিকা কিছু একটা ভাবতে থাকে। রাতে শুতে যাওয়ার সময় সে নিখিলকে বলে যে তাদের ফিল্ম এরকম লাগছে কারণ তার আর তার কো হোস্টের মধ্যে কোনো অন স্ক্রিন কেমিস্ট্রি নেই। সে আরো বলে যে তার অডিয়েন্স তাকে তার সাথেই দেখতে চাইবে, যার সাথে কিনা তার সবচেয়ে বড় ফিল্ম হিট হয়েছিল। এরপর আমাদেরকে মানিশকে দেখানো হয়। অনামিকা এবং তার ফিল্ম অনেক হিট হয়েছিল, এর জন্য অনামিকা তার সাথে আবারও ফিল্ম শুট করতে যাচ্ছিল। তাই অনামিকা এবং নিখিল যায় মানিশের বাসায়। মানিশ তাদেরকে দেখে, স্পেশালি অনামিকাকে দেখে অনেক খুশি হয়। তারা তিনজন মিলেই গল্প করছিল। তখন তাদের কনভারসেশনে দেখা যায় মানিশ অনামিকার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সব মনে রেখেছে। তাছাড়া তাদের ফিল্ম শুটে কি কি মজার কাহিনী হয়েছিল সবকিছু তার এখনো মনে আছে। এরকম গল্প করতে করতে এক পর্যায়ে নিখিল ওয়াশরুমে চলে যায়। তখন অনামিকা এবং মানিশ কথা বলতে থাকে। এখানে বোঝা যায় মানিশের একটি মেয়ে আছে এবং তার ওয়াইফ স্নেহার সাথে তার ডিভোর্স হয়েছিল। তখন মানিশ অনামিকার কাছে জানতে চায় যে সে কি ভালো আছে। অনামিকা কথাটি এড়িয়ে গিয়ে তাকে বলে যে তার দুটো বাচ্চা আছে। তখন আবারও মানিশ জিজ্ঞাসা করে যে অনামিকা কি আসলেই ভালো আছে। অনামিকা তখন বলে যে এটা তো তার অনেক আগেই জানতে চাওয়া উচিত ছিল, এখন জানতে চেয়ে কি লাভ। তখন অনামিকাও মানিশকে জিজ্ঞাসা করে যে সে ভালো আছে কিনা। মানিশ কিছু বলতেই যাবে তখনই সেখানে নিখিল চলে আসে। নিখিল এসে বলে যে তারা এখানে যেই কারণে এসেছে তা হলো তাদের দুজনের ফ্যানরা আবারও তাদেরকে একসাথে একটা ফিল্মে দেখতে চায়। তখন মানিশ কিছু না ভেবেই নিখিলকে মুভির জন্য বলে দেয়। এখান থেকে বোঝা যায় যে হয়তো অনেক বছর আগে তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল। যাই হোক, অনামিকা ও নিখিল ওখান থেকে চলে আসে। তারা গাড়িতে করে বাসায় যাচ্ছিল। তখন নিখিল বলতে থাকে অনামিকা ও মনীষের মধ্যে যেটা রয়েছে সেটিই হলো কেমিস্ট্রি। এটা বলে সে মন খারাপ করে। তখন অনামিকা বলে যে এই কেমিস্ট্রি 20 বছর আগে ছিল। এরপর নিখিল তার ঘাড়ে মাথা রাখে। অনামিকা তাকে আশ্বাস দিচ্ছিল যে তার এবং মানিশের মধ্যে কোনোদিন কিছুই হবে না। দৃশ্য পাল্টে যায় আর আমাদেরকে আবারও বর্তমান সময়ে দৃশ্য দেখানো হয়, যেখানে ইনভেস্টিগেশনের জন্য একজন মহিলা পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসারটি তাদেরকে বলে যে এই কয়দিনে তাদের পরিবারে হওয়া ছোট হোক বড় হোক সব ধরনের কর্মকাণ্ড তাদেরকে তাকে বলতে হবে। এরপর সে এক এক করে সবাইকে ডাকে। প্রথমে সে লতাকে ডাকে এবং তাকে সব সত্যিটা বলতে বলে। লতা কি বলে তা এখন জানা যায় না। যাই হোক, এরপর সে অনামিকার মেকআপ আর্টিস্টকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে অনামিকা তো তার বোনের মতো, তাহলে অনামিকা কি তাকে তার সাথে হওয়া কোনো প্রবলেমের কথা শেয়ার করেছে। তখন দেখানো হয় যে কিছু একটা অনামিকা তার সাথে শেয়ার করেছে, কিন্তু সে পুলিশকে সেটা জানায় না। এরপর অনামিকার মাকে ডাকা হয়। ওনার কাছে অফিসারটি জিজ্ঞাসা করে যে অনামিকা কি কোনো ছেলের সাথে কথা বলতো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অনামিকার মা তাকে বলছে যে সে কি মানিশের সাথে ফুর্তি করছে, কিন্তু সে এই কথাটা পুলিশের কাছে এড়িয়ে যায় এবং বলে যে অনামিকা কারো সাথেই কথা বলতো না। তারপর নিখিলকে ডাকা হয়। তার কাছে জানতে চাওয়া হয় যে তাদের শারীরিক সম্পর্ক কেমন ছিল। তার আর অনামিকার মধ্যে শারীরিক সম্পর্ক ভালো না থাকলেও সে মিথ্যা বলে। আবারও লতাকে দেখানো হয়, যার কাছে জানতে চাওয়া হয় যে অনামিকা কি সবকিছু ছেড়ে চলে যেতে চাইতো। সেও সবার মতো মিথ্যা বলে যে অনামিকার কাছে সবকিছু আছে, তাহলে সে কেন চলে যেতে চাইবে। এরপর অবিনাশের কাছে আমারা কোনো ডিপ্রেশনে আছে নাকি তাই জানতে চাওয়া হয় এবং আমারার কাছে অবিনাশ কোনো ডিপ্রেশনে আছে নাকি সেটা জানতে চায়। তারা দুজনে মিথ্যা বলে যে তাদের কোনো ডিপ্রেশন নেই।
অর্থাৎ কেউই আসল সত্যিটা পুলিশকে জানায় না। তারা সবাই এমন দেখায় যেন তাদের পরিবারে কোনো সমস্যাই ছিল না। এখন আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। অনামিকা তখন ফটোশুট করছিল। তখন সেখানে আমারা আসে। ফটোগ্রাফার অনামিকার সাথে আমারার ছবি তুলতে থাকলে ওখানে থাকা তার নানি বলে যে আমারা অনেক মোটা, তাই ওর ছবি এখন ভালো আসবে না। এটা শুনে আমারার খারাপ লাগে এবং সে ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় অনামিকা ও আমারা বসেছিল। তখন অনামিকা আমারাকে বলে যে তাকে নিজের গোলস পূরণের জন্য নিজের মন, আগ্রহ, ইচ্ছা সবকিছু একসাথে করে ফোকাস করতে হবে। তাহলেই সে সবার সামনে নিজেকে প্রুভ করে দেখাতে পারবে, যেমনটা অনামিকা করেছে। এরপর অনামিকা অবিনাশের ঘরে যায় এবং তার কাছ থেকে তার ফোন নিয়ে নেয়। তাকে বলে যে অবিনাশ সব সময় তার রুমে থাকে, তাহলে সে কেন আত্মহননের জন্য কমন ওয়াশরুমে গিয়েছিল? এমনটা কি সে এই জন্য করেছে যাতে কেউ তাকে বাঁচিয়ে নেয়? এরপর তাকে আরো বলে যে সে থাকতে তার ছেলেকে সে এভাবে হেল্পলেস হয়ে পড়ে থাকতে দিবে না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ওই দিন রাতে খাওয়া দাওয়া শেষ হলে নিখিল অনামিকাকে বলে তার সাথে নতুন ফিল্মের খুশি সেলিব্রেট করতে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। সে আরো বলে যে এবারের এই মুভি তাদের সুপারহিট হবে এবং এই মুভির মধ্য দিয়েই অনামিকার কামব্যাক হবে। সে আরো বলতে থাকে যে সে যত অনামিকাকে মানে এরকম আর কেউ মানে না, কিন্তু অনামিকা তো তার চেহারাও দেখতে চায় না। অনামিকা তখন বলে যে সে জানে যে নিখিল এই ফিল্মকে নিয়ে স্ট্রেসড। নিখিল বলে যে তার কোনো স্ট্রেসই নেই, কারণ অ্যাক্টিং তো অনামিকাকে করতে হবে। এরপর আবারও নিখিল অনামিকাকে তার সাথে যেতে বলে, কিন্তু অনামিকা জানায় যে তার মর্নিং শিফট আছে, তাই তার এখন ঘুমানো প্রয়োজন। এরপর সে তার নাইট গাউন পরলে নিখিল তার ছবি তোলা শুরু করে। অনামিকা তখন বলে যে সে এটা কেন করছে। নিখিল তাকে বলে যে তার ফ্যানদের জন্য ইনস্টা স্টোরি বানাচ্ছে। অনামিকা বলে যে এটা কোনো ফানি বিষয় না। তখন নিখিল বলে যে আসল ফানি ম্যাটার হলো যে সে নিজের ওয়াইফকে রিয়েল লাইফ থেকে বেশি স্ক্রিনে দেখে। এরপর সে চলে যায়। আসলে সে অনামিকার ছবি অনামিকার ফোন দিয়েই তুলেছিল। এই ঘটনা দিয়ে বোঝা যায় যে তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। কিছু একটা অনামিকাকে নিখিলের থেকে দূরে করে রেখেছিল। আবারও বর্তমানে দৃশ্য দেখানো হয়। আমারা এবং অবিনাশ বসেছিল, আর তখন অবিনাশ বলে তাদের কি উচিত সেই রাতের ব্যাপারে পুলিশকে জানানো। আমারা বলে যে ওই রাতের কথা বললে অবিনাশকে তার নিজের সম্পর্কেও সবাইকে সবটা জানাতে হবে। তারা কোন রাতের কথা বলছিল তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন আমাদেরকে পুলিশ স্টেশনে সেই মহিলা পুলিশটিকে দেখানো হয়, যে তার সিনিয়র অফিসারকে বলে যে অনামিকার ফ্যামিলির সবাই খুবই অদ্ভুত বিহেভ করছে, তারা কিছু একটা তাদের থেকে লুকাচ্ছে। তাছাড়া অনামিকা যেই দিন গায়েব হয় সেই দিনের সিকিউরিটি ক্যামেরাও কেউ অফ করেছিল, তাই পরিবারের কেউও তাকে কিডন্যাপ করতে পারে। এরপর দেখানো হয় অনামিকার ফ্যান্সরা তার জন্য ক্যান্ডেল জ্বালিয়ে দলে দলে তাকে স্মরণ করে এবং তাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করে। সেখানে সেই ডিজেবল সাজার নাটক করা ছেলেটিও ছিল এবং সে আমারাকে তার সাথে ক্যান্ডেল দিতে যাওয়ার জন্য বলে। হয়তো তারা একে অপরকে আগে থেকেই চিনত। যাই হোক, অন্যদিকে দেখানো হয় আগের কোনো এক ইন্টারভিউয়ে অনামিকাকে জিজ্ঞেস করা হয় যে সে তার পার্সোনাল লাইফ এতটা সিক্রেট কেন রেখেছে। অনামিকা বলে যে তার লুকানোর কিছুই নেই, খুবই সিম্পল একটা ফ্যামিলি তার। এরপর আমরা দেখি অনামিকা নিখিলের তোলা সেই বাজে ছবিটি মানিশকে পাঠায় এবং মেসেজে লেখে যে সে তার কথাই শুধু ভেবে যাচ্ছে। মানিশ মেসেজটি পেয়ে অনেক অবাক হয়। তখন দেখানো হয় সবগুলো নিউজ চ্যানেলে তার মিসিং হওয়ার নিউজ ছড়িয়ে পড়েছে। আর তখন আমরা অনামিকাকে দেখতে পাই যে কিনা নিউজ পেপারে তার মিসিং হওয়ার খবর পড়ছিল। তাকে কেউ একজন একটা ঘরে আটকে রেখে দিয়েছিল। তখন কেউ একজন তাকে খাবার দিলে সে বলে যে তাকে কতদিন পর্যন্ত সে ধরে রাখতে পারবে। এরপর দেখানো হয় অনামিকার ফ্যানরা ইন্টারনেটে তার মিসিং ইস্যু নিয়ে অনেক ভিডিও আপলোড করে। তারা সবাই অনামিকাকে আবারও ব্যাক চায়। সবাই অনামিকাকে খুঁজে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। তাছাড়া নিউজ চ্যানেলগুলোতেও তাকে নিয়ে প্রতিনিয়ত ব্রিফিং করা হচ্ছিল। যাই হোক, অনামিকার বাসায়ও অনামিকাকে খুঁজে পাওয়ার জন্য একটি পুজো রাখা হয়। ওখানে অনেকেই এসেছিল, কিন্তু অবিনাশ বা আমারা কেউই বাকি লোকদের চেনে না। এরপর হঠাৎ করে নিখিলের ফোনে কল আসে। তখন নিখিল ওখান থেকে উঠে চলে যায়। তখন অবিনাশ তার জায়গায় এসে তার নানির পাশে বসে, আর এইদিকে আমারা তার মায়ের বলে যাওয়া কথাগুলো মনে করতে থাকে। তার মা তাকে বলেছিল যে সে যেন নিজের সেন্স, হার্ট, ব্রেন এই সব কিছু লাগিয়ে চেষ্টা করে। আর তখন সে গুগলে সার্চ করে অনামিকা আনন্দ কোথায় আছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় মনীষকে।
মানিশ তার বাসার রুফে উঠে সবাইকে তার এবং অনামিকার আবারও একত্রিত হয়ে মুভি করার কথা জানায়। তাদের ফ্যানরা সবাই অনেক খুশি হয়ে যায়। তখন ভিড়ের মধ্যে সে ডিজেবেল সাজা ছেলে ফ্যানটা অনামিকাকে জোরে জোরে ডাকতে থাকে। তখন অনামিকা তাকে খেয়াল করে, কিন্তু ঠিকভাবে তাকে চিনতে পারে না। পরের দিন আমারা অনামিকাকে বলতে থাকে যে সে এখন ট্রেন্ডিংয়ে আছে। এছাড়া তাদের নামের হ্যাশট্যাগও বের হয়েছে, #মানামিকা। তখন সেখানে অবিনাশও আসলে তারা এটা নিয়েই কথা বলছিল। তখন সেখানে নিখিলও আসে। নিখিল এসে অবিনাশকে অনামিকার সাথে শুটে যেতে বলে, যাতে করে সে বিজনেসটা বুঝতে পারে। কিন্তু অবিনাশ জানায় যে তার ফিল্মের বিজনেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এটা শুনে নিখিল তার উপর রাগ করে, আর অবিনাশ বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। এরপর অনামিকা তার শুটের জন্য বেরিয়ে যায়। অনামিকার শুটিং স্পটের বাইরেই ওই ফ্যান ছেলেটি কিছু বাচ্চাদের টাকা দিয়ে অনামিকার গানে নাচতে বলে। এরপর অনামিকা তাদেরকে নাচতে দেখলে নিজেও তাদের সাথে জয়েন করে। এরপর সেই ছেলেটিকে বলে যে সে তো খুব ভালো নাচতে পারে, কিন্তু অনামিকা তো ভেবেছিল যে সে হাঁটতে চলতে পারে না। তখন ছেলেটি বলে যে সে অনামিকার সাথে দেখা করার জন্যই এটা করেছিল। তখন অনামিকা বলে যে এসব কাজে ব্রেন না ইউজ করে সে যেন তার ফ্যামিলির জন্য কিছু করতে ব্রেন ইউজ করে। তখন ছেলেটি বলে যে সে অনাথ। অনামিকা তখন তার নাম জানতে চায়। সে তার নাম বলে মাধব। আর তখন অনামিকা তাকে বলে যে সে যেন এমন কিছু করে যাতে করে সে অন্যের পিছনে না, অন্যরা তার পিছনে ঘোরে। এটা বলে সে তার শুটে চলে যায়। সে তার সিঙ্গেল শুট করতে থাকে, কিন্তু মিঙ্গেল শুটের সময় সে জানতে পারে যে মাত্র মানিশ শুটে এসেছে এবং তার এখনো অনেক সময় লাগবে রেডি হতে। এটা শুনে অনামিকা মানিশের ভ্যানিটিতে যায় এবং যে মানিশের কানে কানে বলতে থাকে যে সে এত বড় স্টার হওয়ার আগে কি ছিল তা অনামিকা খুব ভালো করে জানে। আসলে অনামিকা বুঝতে পেরেছিল যে মানিশ খুব একটা গুরুত্ব দিয়ে শুটিং করছে না। তাছাড়া মানিশ হয়তো মনে করছে যে অনামিকার তাকে অনেক প্রয়োজন ফিল্মে ব্যাক করার জন্য। এর জন্যই সে মানিশকে তার আগের অবস্থা বুঝিয়ে দিতে আসে। যাই হোক, এটা শুনে মানিশ তার স্টাফদেরকে ওখান থেকে যেতে বলে। তারা চলে গেলে অনামিকা বলে যে মানিশ একজন স্টার এবং অনামিকা নিজেও একজন স্টার। তাদের প্রফেশন একই, তাই সে যদি রাইট টাইমে আসে তাহলে মানিশকেও আসতে হবে। এটা বলে অনামিকা চলে আসলে তাড়াতাড়ি করে রেডি হয় মানিশ এবং সেও চলে আসে আর শুটিং শুরু করে। এই ঘটনায় বোঝা যায় যে অনামিকা মানিশের পাস্ট নিয়ে কিছু একটা জানতো। এখন আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে পুজো চলছিল। তখন অবিনাশ আগের ঘটে যাওয়া একটা ঘটনা ভাবতে থাকে, যেখানে অনামিকা তাকে একটি গান গাইতে গাইতে তার কাটা হাতে আয়ুর্বেদিক মলম লাগিয়ে দিচ্ছিল। আর তখন অবিনাশ ফোনে কিছু একটা দেখে বলে যে তাকে বাইরে যেতে হবে তার ফ্রেন্ডদের সাথে। তখন অনামিকা তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। এরপর অবিনাশ কল্পনা থেকে বের হলে সে অনামিকার মেকআপ আর্টিস্টের কাছে যায়। লোকটি বলতে থাকে যে অনামিকা খুব তাড়াতাড়ি মানুষকে ট্রাস্ট করে ফেলে। এটা দিয়ে সে মাধবের সাথে অনামিকার ইন্টারাকশনের ব্যাপারটা বোঝায়। তখন অবিনাশ বলে যে তার মনে হয় যে তার বাবাই এটা করেছে, কারণ তার বাবা তার মায়ের এমন সিচুয়েশনেও ফিল্ম নিয়ে ভাবছে। এখন মানিশকে দেখানো হয় যে তাদের ফিল্মের স্পন্সরের সাথে দেখা করতে আসে। তাকে সে বলে যে সে যেন ফিল্ম নিয়ে চিন্তা না করে, তারা যে কোনো ডাবিং আর্টিস্টকে ডেকে নিয়ে অনামিকার ডাবিং করিয়ে নিবে। তখন লোকটি বলে যে তাহলে কি নিখিল ধরেই নিয়েছে যে অনামিকা আর ফেরত আসবে না? তখন নিখিল বলতে থাকে যে সে এটা বোঝাতে চায়নি। এরপর কথা শেষে তারা চলে যেতে গেলে নিখিল বলে যে তার আগের কথায় যেন কিছু সে মনে না করে এবং সে যদি অনামিকার ব্যাপারে কোনো কিছু জানে তাহলে যেন সে নিখিলকে জানায়। লোকটি বলে যে সে কিভাবে কিছু জানতে পারবে। এরপর নিখিল আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় অনামিকার কেসের ইনভেস্টিগেটর অফিসাররাও ওখানে নিখিলের উপর নজর রাখছিল। আবারও আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়, যেখানে নিখিল এবং অনামিকা রেডি হচ্ছিল, কারণ তারা একটা ওয়েডিং প্রোগ্রামে যাবে। তখন নিখিল অনামিকাকে বলতে থাকে যে সে শুনেছে মানিশ নাকি কোনো রকম ঝামেলা না করেই শুটিং করেছে। অনামিকা জানায় যে হ্যাঁ, আসলে মানিশের প্রত্যেকটা ফিল্মে ঝামেলা করার রেকর্ড রয়েছে, এই জন্যই নিখিল এই কথাটা বলেছিল। তো এরপর নিখিল ওখান থেকে চলে যায়। তখন আমারা আসে সেখানে। আমারা এসে অনামিকাকে জানায় যে সেও অ্যাক্ট্রেস হতে চায় এবং অনামিকার মতো মানুষের ভালোবাসা পেতে চায়। অনামিকা তখন আমারার অ্যাক্ট্রেস হওয়ার এত ইচ্ছা দেখে তাকে বলে যে সে যেটা চায় তাই হবে। সে এটা আমারাকে বলেছে তো ঠিকই, কিন্তু সে মনে মনে এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। যাই হোক, অনামিকা রেডি হয়ে নিখিলকে নিয়ে প্রোগ্রামে চলে আসে। সেখানে সে পিকচার ক্লিক করছিলই তখনই সেখানে একটি ইয়াং নায়িকা চলে আসে এবং সে বলতে থাকে যে অনামিকাকে দেখেই সে ফিল্মে এসেছে। সে অনামিকার অনেক বড় ফ্যান। সে আরো বলে তার মাও অনামিকার ফ্যান। এরপর সে অনামিকার হাত নিয়ে তার মাথার উপর রাখে, তাকে আশীর্বাদ দিতে বলে। কিন্তু অনামিকা এতে কিছুটা বিরক্ত হচ্ছিল।
তার কেন যেন মেয়েটিকে একদমই ভালো লাগছিল না, কিন্তু তারপরেও সে তার সাথে মিলে পিকচার ক্লিক করায়। অন্যদিকে দেখানো হয় আমারা বাসায় বসে বসে অনামিকার মুভি দেখে এবং তার ডায়লগগুলো শিখে নিতে থাকে। আবারও অনামিকাকে দেখানো হয় যে ওই প্রোগ্রামে মানিশকে দেখে আর তার সাথে আলাদা কথা বলতে যায়। তারা অনেক মিষ্টি করে কথা বলছিল একে অপরের সাথে। তখন এক পর্যায়ে অনামিকা মানিশকে তার ওই পাঠানো পিকচার নিয়ে বলতে যায়। তখনই মানিশ বলে যে সে ওই পিকচারটি অনেক আগেই ডিলিট করে ফেলেছে, কারণ অনামিকার প্রতি ইন্টারেস্ট রাখার জন্য তার কোনো পিকচারের প্রয়োজন নেই। তখন কেউ একজন অনামিকাকে ডাকতে আসে। তখন অনামিকা যে দেখে অনামিকার ফিল্মের আগের অ্যাক্টরের সাথে নিখিলের ঝগড়া হচ্ছে। লোকটি অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, নিখিলও তার উত্তরে কথা শোনাতে থাকে। এরকম ঝামেলার এক পর্যায়ে লোকটি বলে যে নিখিল ও অনামিকা খুব পারফেক্ট কাপল সেজে ঘোরে, কিন্তু কোনটা অন স্ক্রিন কেমিস্ট্রি আর কোনটা অফ স্ক্রিন কেমিস্ট্রি সেটা সবাই জানে। অন স্ক্রিন কেমিস্ট্রি বলতে সে নিখিল ও অনামিকাকে মিন করেছে, এবং অফ স্ক্রিন কেমিস্ট্রি বলতে সে মানিশ এবং অনামিকাকে মিন করেছে। এটা শুনে অনামিকা এবং মানিশ অনেক ঘাবড়ে যায়। বর্তমানে দেখানো হয় মানিশ অনামিকার কথাই ভাবছিল এবং ড্রিঙ্কও করছিল। তখনই সেখানে পুলিশ আসে এবং সেখানে ওই মহিলা পুলিশটিও আসে। সে এসে মানিশের কাছে জানতে চায় যে সে ফিল্ম করার জন্য কত টাকা নিচ্ছে। মানিশ বলে যে সে এই ফিল্মটি ফ্রেন্ডশিপের জন্য করেছে, ফিয়ের জন্য না। সে আরো বলে যে 20 বছর পর তাদের দেখা হলো, এর মধ্যে কখনো তারা কথাও বলেনি। তাই ফিল্মের অফার আসার পর সে বাকি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। তার সাথে কথা শেষ করে পুলিশ ইন্সপেক্টরটি পুলিশ স্টেশনে আসে এবং ফিল্মের পেমেন্ট ফাইল চেক করলে জানতে পারে যে মানিশ এই ফিল্মের জন্য 22 কোটি টাকা চার্জ করেছে, যা তার অন্যান্য ফিল্মগুলোর ফিয়ের মতো সেমই ছিল। তখন ইন্সপেক্টরটি বলতে থাকে যে বাসায় মানিশ দেবদাস হওয়ার অ্যাক্টিং করছে, কিন্তু টাকা ঠিকই নিচ্ছে, তার মানে অবশ্যই সে মিথ্যা বলছে। এরপর দেখানো হয় আমারা তাদের বাসার বাইরে থাকা লোকদেরকে পূজার প্রসাদ এবং ফুল দিচ্ছিল, আর তখন সে মাধবকে দেখতে পায় এবং লতাকে বলতে থাকে যে সে এই ছেলেটিকে কোথাও দেখেছে। লতা তখন জানায় যে এই ছেলেটি অর্থাৎ মাধব অনামিকার মিসিং হওয়ার দিন থেকেই এখানে বসে আছে, সে কোনো খাওয়া দাওয়াও করেনি। এটা শুনে আমারা মাধবকে গিয়ে খাবার খেতে দেয়। তখন মাধব বলে যে আমারাও অনেক সুন্দর, আমারাও চাইলে অনেক বড় অ্যাক্ট্রেস হতে পারবে। আমার আর তখন তার কথা শুনে ভালো লাগে। এরপর মাধব বলে যে তার একটু ওয়াশরুমে যেতে হবে। আমরা তখন তাকে ঘরের ভিতরের ওয়াশরুমে নিয়ে যায়। তখন মাধব ওয়াশরুমে না গিয়ে অন্য কোনো উদ্দেশ্যে ঘরে ঢোকে। এখন আবারও আমাদেরকে পুরনো দৃশ্য দেখানো হয়, যেখানে আমারা অনামিকাকে তারই একটা মুভির পার্ট করে দেখাচ্ছিল। আমারা অনেক সুন্দর করে অ্যাক্টিং করে তার ভিডিও অনামিকাকে দেখায়। অনামিকা দেখতেই থাকে। তখন সে তার মাকেও ভিডিওটি দেখতে বলে, কিন্তু তার মা অর্থাৎ আমারার নানি তার অ্যাক্টিং দেখে হাসতে থাকে এবং তাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। আমারার অনেক খারাপ লাগে তার নানির কথা, তাই সে ওখান থেকে উঠে চলে যায়। কিছুক্ষণ পরে অনামিকা তার কাছে যেয়ে বলে যে এরকম ভাবে অনেকে তাকে ফিডব্যাক দিবে, কিন্তু সে তো তার নানির ফিডব্যাকই নিতে পারছে না। তখন আমারা বলতে থাকে যে সে শুধু অনামিকার আইডেন্টিটি নিয়ে বাঁচতে চায় না, সে নিজে কিছু করতে চায়। তখন অনামিকা বলে যে আমারা অনেক ট্যালেন্টেড, সে চাইলে যে কোনো কিছুই করে নিজের আইডেন্টিটি গড়তে পারবে, কিন্তু আমারা তো অ্যাক্টিংই করতে চাচ্ছিল। অনামিকা তাকে বলে যে অ্যাক্টিং অনেক খারাপ একটা ক্যারিয়ার, এই পর্যন্ত আসতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, কিন্তু আমারা তার কোনো কথাই শোনে না। বর্তমানে দেখানো হয় যে মাধব ওয়াশরুম থেকে লুকিয়ে বের হয় আর সে অনামিকার রুমে যায় এবং অদ্ভুতভাবে অনামিকার জিনিসপত্র ধরতে থাকে। তখন সে অনামিকার চিরুনি নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন অবিনাশকে দেখানো হয় যে টিভিতে ওই অনামিকার আগের কোস্টারের ইন্টারভিউ দেখতে থাকে। লোকটি বলছিল যে তার মনে হয় নিখিলই অনামিকার সাথে কিছু করেছে। এটা দেখতে দেখতে অবিনাশ তার অর্ডার করা একটি রেকর্ডার ওপেন করে এবং তার বাবার স্টাডি টেবিলের নিচে লাগিয়ে দেয়। এরপর মাধবকে দেখানো হয় যে আমারাকে ইগনোর করে চুপচাপ বাইরে বের হয়ে যায়। আমারা তাকে চলে যেতে দেখে, কিন্তু কিছুই বলে না। তখন সে, অবিনাশ এবং ওই মেকআপ আর্টিস্ট মিলে কথা বলছিল। তখন দেখানো হয় কিছু ট্রান্সজেন্ডার মহিলারা এসে অনামিকার বাড়ির সামনে চিল্লাপাল্লা করতে থাকে। এটা শুনে অনামিকার মা এবং লতা সেখানে আসে আর তাদেরকে টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা মানে না। তারা বলতে থাকে যে তাকে বের করো। তখন সেখানে নিখিলের গাড়ি আসে। সবাই তার গাড়ি ঘিরে ধরে এবং বাড়ির মধ্যে ঢুকে যায়। বাড়িতে ঢুকে তারা নিখিলকে না ধরে সবাই মিলে অবিনাশকে ধরে এবং তাকে মারধর করতে শুরু করে। তারা কেন অবিনাশকে মারছে
তা বুঝতে পারা যায় না। অন্যদিকে অনামিকাকে দেখানো হয় যে সেই বদ্ধ জায়গায় বসে একটি আয়নায় তাকে দেখছিল এবং সেই সেম গান গাইতে থাকে যেটা সে অবিনাশের হাত কাটায় মলম লাগাতে লাগাতে গাচ্ছিল। এরপর দেখানো হয় অনামিকার মা বলতে থাকে যে তাদের পরিবারের সম্মান আর থাকলো না, মানুষ উল্টাপাল্টা কথা বলছেই তাদের নিয়ে, তাছাড়া বাসার লোকদেরও টাকা দেওয়া হচ্ছে ঘরের কথা বলার জন্য। তখন নিখিল তাদের মেয়েদের কাছে জানতে চায় যে কারা তাদের সিক্রেট রিভিল করেছে, এখানে কোন সিক্রেটের কথা বলা হচ্ছে তা আমরা আরো পরে জানবো। এরপর নিখিল বাইরে যেতে গেলে অনামিকার মা বলে যে কেউ আর কয়দিন বাইরে বের হবে না এবং পুলিশের সাথেও কোনো কথা বলবে না। এরপর সবাই ওই রুম থেকে গেলে লতা অনামিকার মাকে বলে যে মেয়েদের তো চুপ করিয়েছে সে, কিন্তু পুলিশদের তো সত্যিটা জানানো উচিত। তখন অনামিকার মা বলে যে তার যেটা ঠিক মনে হবে সে সেটাই করবে। তখন লতা বলে যে সে তো 30 বছর ধরে এটাই করে আসছে। এরপর অনামিকার মা ওখান থেকে উঠে চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় ইনভেস্টিগেটর অফিসারকে, যে তার ফ্যামিলির কোনো একটা ইস্যু নিয়ে চিন্তিত ছিল। তখন তার সিনিয়র অফিসার তাকে জানায় যে প্রথমে তো শুধু মিডিয়া তাদেরকে কোশ্চেন করত, এখন অনামিকার ফ্যানরাও তাদেরকে ফোন করে করে শুধু জানতে চাচ্ছে যে অনামিকা আনন্দের কোনো খবর পেয়েছে নাকি পুলিশ। ইন্সপেক্টরটি বলে যে তারা তাদের কাজ করে যাবে, যাই হয়ে যাক না কেন। এটা বলে সে পুলিশ স্টেশনে আসে এবং সেখানে এসে সমস্ত টেবিল একসাথে করে তার টিমের সবার কাছে কেসের প্রোগ্রেস জানতে চায়। তারা জানায় যে অনামিকাকে কিডন্যাপ করলে তার ফ্যামিলি মেম্বার নয়তো তার সাথে কাজ করে বা তার আত্মীয়দের মধ্যেই কেউ করেছে, এটা কনফার্ম। তখন ইন্সপেক্টরটি বলতে থাকে তাদের সবার আসল রূপ বের করতে হবে, তারা ক্যামেরার সামনে একভাবে থাকে এবং ক্যামেরার বাইরে অন্যভাবে। এখন আমাদেরকে 5 বছর আগের দৃশ্য দেখানো হয়। অনামিকা গিয়েছিল মানিশের মেয়ে দেবিকার স্টোর ওপেনিং এ। ওখানে গিয়ে সে দেবিকার সাথে গল্প করতে থাকে এবং তাকে চকলেট গিফট করে। তখন মানিশও তাদের সাথে জয়েন করে। তারা কথাই বলছিল, তখনই দেবিকা নিজেকে এক্সকিউজ করে সেখান থেকে চলে যায় এবং অন্যদের সাথে পিকচার ক্লিক করতে থাকে। তখন সে অনামিকা এবং মানিশকে একসাথে কথা বলতে দেখে কিছু একটা ভাবতে থাকে। অন্যদিকে দেখানো হয় ইন্সপেক্টরটিকে তার টিম মেম্বাররা বলতে থাকে যে এটা তারা শিওর যে অনামিকার সাথে মানিশের অ্যাফেয়ার ছিল। তারা আরো বলে যে স্টোর ওপেনিং এর সেম পার্টিতে মানিশের এক্স ওয়াইফ স্নেহাও ছিল। আবারও আগের দৃশ্য দেখানো হয়, মানিশের ওয়াইফ স্নেহা অনামিকার সাথে দেখা করে। সে অনামিকার কাছে তার ফ্যামিলি নিয়ে জানতে চায়। তাদের মধ্যে এমন কথা চলছিল, তখন এক পর্যায়ে স্নেহা বলে যে সে আর মানিশ কখনোই একে অপরের জন্য কম্প্যাটেবল ছিল না। তারা 5 বছর আগেই ডিভোর্স নিয়ে নেয়, কিন্তু এরপর সে জানতে পারে যে মানিশের বায়োপোলার রোগটি হয়েছিল আর এর জন্যই সবসময় সে তার উপর রেগে থাকতো। এটা শুনে অনামিকা অবাক হয়। স্নেহা তখন আরো বলতে থাকে যে অনামিকায় মানিশের জন্য বেস্ট ছিল, সেই পারত মানিশকে বুঝতে, তাকে সামলাতে। এসব কথা শুনে অনামিকা বাসায় চলে আসে। সেখানে এসে সে আমারাকে বলতে থাকে যে দেবিকা কত সুন্দর বুটিক খুলেছে, কারণ তার ছোটবেলা থেকেই বুটিক খোলার ইচ্ছা ছিল। তখন আমারা বলে যে দেবিকাকে তো তার প্যারেন্টস তার ইচ্ছা পূরণে সাপোর্ট করেছে। এটা বলে সে চলে যায়। তখন অনামিকার মা বলতে থাকে যে অনামিকা কি মানিশ খান্নার সাথে মজা করে এসেছে। সে আরো বলে যে আজকাল অনামিকা পুরনো জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ দেখাচ্ছে। তখন অনামিকা বলে যে নিজের জিনিস বাছাই করার সুযোগ তো তাকে কেউ কখনো দেয়নি। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপরে মানিশ ও দেবিকাকে দেখানো হয়। মানিশ দেবিকাকে তার সাথে ডিনার করতে যেতে বলে, কিন্তু দেবিকা জানায় যে তাকে তার ফ্রেন্ডদের সাথে সাকসেস পার্টি করতে যেতে হবে। মানিশ তাকে খুশি মনে যেতে দেয় এবং বাসায় চলে আসে। বাসায় এসে সে তার সুইমিং পুলে ঝাঁপ দিয়ে পানির মধ্যে থাকা অবস্থায় জোরে চিল্লায়। এমন মনে হচ্ছিল যেন সে তার একাকিত্ব নিয়ে অনেক কষ্টে রয়েছে। যাই হোক, দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। তখন দেখা যায় অবিনাশ আমারাকে বলতে থাকে যে তারা এভাবে বাসায় না বসে থেকে তাদের উচিত বাইরে গিয়ে অনামিকাকে খুঁজে বের করা। তখন আমারা বলে যে অ্যাটলিস্ট তারা বাসার মধ্যে সেফ আছে। আমরা তখন ওই ট্রান্সজেন্ডার মহিলাদের বলা কথা নিয়ে অবিনাশের কাছে জানতে চাই যে সে এমন কি করেছে যার জন্য তারা এমনটা বলল। অবিনাশ কিছু জানায় না। তখন আমারার কাছে মাধবের মেসেজ আসে এবং সে জানায় যে সে কিছু একটা পেয়েছে যা সে আমারাকে দেখাতে চায়। তখন আমারা লুকিয়ে বাইরে বের হয়ে আসে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদের পুলিশ ইন্সপেক্টরকে দেখানো হয় যে নিখিলকে নিয়ে স্টাডি করছিল। তাছাড়া তারা বলতে থাকে যে নিশ্চয়ই অনামিকার ফিল্মে কোনো 2 নম্বর বিজনেসের লোকেরা স্পন্সর করেছে, না হলে ফিল্মের এত এক্সপেন্স একজন মানুষের পক্ষে বহন করা সম্ভব না। এটা অনেক টাফ হয়ে যায়। তাছাড়া তারা মানতে পারে না যে কিভাবে একটা সাধারণ ছেলে সেই সময়ের বলিউড স্টারকে বিয়ে করলো। এখানে এটাও জানা যায় নিখিল অনামিকার মায়ের ভাতিজা ছিল।
তারা আরও বলে যে অনামিকার মাই মানিশ আর অনামিকার অ্যাফেয়ার শেষ করিয়েছিল এবং নিখিলের সাথে তার বিয়ে দিয়েছিল। পুলিশ আরও বলতে থাকে যে নিখিল সম্পূর্ণ অনামিকার টাকাতেই চলতো। তাছাড়া শাশুড়ি উঠতে বললে উঠতো আর বসতে বললে বসতো। এখন আগের দৃশ্য দেখানো হয়। অনামিকা ও মানিশের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। অনামিকা রেডি হয় মনীষের সাথে ডিনার ডেটে যাওয়ার জন্য। তখন অবিনাশকে বাসায় না দেখে সে তার মেকআপ আর্টিস্টকে কল করে, তাকে অবিনাশের উপর নজর রাখতে বলে, কারণ অবিনাশ কোনো একটা খারাপ এরিয়াতে যায় এবং ওখানেরই একটা খারাপ মেয়ের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে অনামিকা আসে নিখিলের সাথে ডেটে। ওখানে একটি লোক ছিল। নিখিল জানায় যে লোকটি তাদের নিউ ইনভেস্টর, কিন্তু লোকটির কাজের ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না। তাছাড়া লোকটি অনামিকাকে উল্টাপাল্টা কথাও বলতে থাকে। সে অনামিকাকে উল্টাপাল্টা অফারও দিতে থাকে। দৃশ্য পরিবর্তিত হলে দেখানো হয় অবিনাশকে, যার সামনে ওই মেয়েটি নাচতে থাকে। মেয়েটি আসলে একটি পতিতা ছিল। সে এখানে তার সাথে সময় কাটাতে যায়। এরপর অনামিকাকে দেখানো হয় যে তার মেকআপ আর্টিস্টকে ধন্যবাদ জানায় অবিনাশের উপর নজর রাখার জন্য। আর তখন সেখানে মানিশ চলে আসে, তাই তার মেকআপ আর্টিস্ট সেখান থেকে চলে যায়। মানিশ তখন তার কন্ডিশন নিয়ে জানায়। তখন অনামিকা বলতে থাকে যে তার মা যখন তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল তখন কেন একবারও মানিশ আসেনি। মানিশ বলে যে সে লন্ডনের কোনো এক হোটেলে মাতাল হয়ে পড়েছিল তখন। আর সে আরও জানায় যে এই বায়োপোলার কন্ডিশনের কারণে সে কিছুক্ষণের জন্য একদম ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, কিন্তু যেই সে অন্য চরিত্রে চলে যায় সবকিছু অন্ধকার হয়ে যায়। অনামিকা তখন তাকে বলে যে সে আছে তার সাথে। তখন মানিশ তার কাছে যেতে গেলে সে তাকে আটকে দেয়। যাই হোক, আবারও বর্তমানে আমরা দেখতে পাই আমারা মাধবের সাথে দেখা করে। মাধব তাকে বলতে থাকে যে অনামিকা হয়তো ইচ্ছে করেই চলে গিয়েছে, কিন্তু আমারা তা মানে না, এবং সে বলে অনামিকা তাকে অনেক বেশি ভালোবাসে এবং যা কিছু সে করেছে আজ পর্যন্ত তা তাদের জন্যই করেছে। তখন মাধব বলে যে সে অনামিকাকে খুঁজে বের করবে এবং আমারার কাছে নিয়ে আসবে। এরপর দেখানো হয় পুলিশ ইন্সপেক্টরটিকে। সে অনামিকার ফিল্মে ইনভেস্ট করা ওই লোকটিকে জিজ্ঞাসাবাদের জন্য আনে। লোকটিকে জিজ্ঞাসা করে যে একবার দেখা করেই কেন সে ফিল্মে ইনভেস্ট করলো। লোকটি জানায় যে সে মানুষকে ফেভার দিয়ে তাদেরকে কিনে নিতে পছন্দ করে আর এর জন্যই সে ইনভেস্ট করেছে। এরপরে তার উকিল পুলিশকে জানায় যে ফিল্মের উপর ইনভেস্ট করা টাকা শেষ হয়ে গিয়েছে। তখন পুলিশটি পিকের উকিল এবং নিখিলের অ্যাকাউন্টেন্টের দেওয়া ফিল্মের বাজেট ফাইল দেখে এবং বলে যে দুটো পুরোই ডিফারেন্ট। এর থেকে তারা বুঝতে পারে যে নিখিল মিথ্যা বলে পিকেকে ঠকাচ্ছিল। সে এটাও বলে যে অনামিকার আশেপাশের সবাই একে অপরের সাথে মিথ্যা বলছে। তখন অনামিকাকে দেখানো হয় সে অবিনাশের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে আগের দিন সে যেই মেয়েটার সাথে ছিল তার নাম কি। অবিনাশ তখন অবাক হয়ে যায় এটা জেনে যে অনামিকা তার পিছনে লোক লাগিয়েছে তাকে স্টক করার জন্য। তখন অনামিকা বলে যে সে মেয়েটির সাথে কি করেছে সে জানতে চায় না, কিন্তু অ্যাটলিস্ট অবিনাশ তো মেয়েটির নাম জানতে চাইতে পারত। অবিনাশ চুপ করে থাকে। অনামিকা বলে যে অবিনাশ এরকম না। তখন অবিনাশ বলে যে অনামিকা জানে না যে সে কেমন, এটা বলে সে উঠে চলে যায়। তখন অনামিকার কাছে পিকের পাঠানো বুকে আসে। সে বুকেটা রাগ করে ফেলে দেয় এবং নিখিলের কাছে যেয়ে তাকে বলে যে সে কোনোভাবেই পিকের সাথে বিজনেস করবে না। নিখিল বলে যে তাদেরকে তাদের ফিল্ম বাঁচানোর জন্য পিকেকে লাগবেই। সে আরও বলে যে তাদের কাছে টাকা শেষ হয়ে গিয়েছে। এটা শুনে অনামিকা রেগে তার মায়ের কাছে যায় আর জানতে চায় যে টাকা কোথায় গিয়েছে। তার মা তাকে ঠিকভাবে কোনো উত্তর দেয় না, কারণ সে আর নিখিল মিলে সব টাকা শেষ করে ফেলেছিল। তাছাড়া অনামিকার মা তো জুয়া খেলতো। তখন তাদের মধ্যে এই নিয়ে কথা কাটাকাটি চলতেই থাকে। তখন অনামিকা জানতে পারে যে এই বাড়িটিও তারা হারাতে যাচ্ছে। অনামিকা এতে অনেক রেগে যায় এবং টেবিলের সবকিছু ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এবং গাড়ি নিয়ে দূরে কোথাও এসে কান্না করতে থাকে। এরপর সে মানিশের কাছে চলে যায় এবং তাকে বলতে থাকে যে সারা জীবন সে অন্যের জন্যই করে গেছে, কিন্তু আজকে সে মানিশকে আপন করে নিয়ে নিজের জন্যও কিছু করতে চায়। এরপরে দেখানো হয় মাধবকে। সে তার ব্লাড স্যাম্পল এবং অনামিকার চিরুনি থেকে পাওয়া সে চুলের স্যাম্পল দিয়ে তার ডিএনএ ম্যাচ করতে দেয়। হসপিটালের লোকেরা জানায় যে টেস্ট কমপ্লিট হলে তাকে জানানো হবে। তখন মাধব বলে যে তার মা অনেক বড় একজন সেলিব্রিটি। এরপর দেখানো হয় একটি লোক তার অসুস্থ স্ত্রীর সেবা করে। এরপর সে বের হয়ে যায় তার কাজের জন্য। সে পোস্টার পেইন্ট করে এবং অন্য একটি ছেলেও তার সাথে পেইন্ট করে। সে পেইন্টিং করে তার স্ত্রীর চিকিৎসার জন্য। তখন লোকটি বলতে থাকে যে এই পোস্টার আঁকার কাজ সে করে কারণ প্রত্যেকটা মানুষ তাদের দিনের ঝামেলা থেকে বের হতে পারে যখন তারা মুভি দেখে। মুভি তাদেরকে অন্য জগতে নিয়ে যায়, আবারও নতুন করে বাঁচার সাহস যোগায়। তখন আমাদেরকে অনামিকাকে দেখানো হয় যে ওই বদ্ধ ঘরে শুয়ে কান্না করছিল। আবারও 5 মাস আগের দৃশ্য দেখানো হয়। অনামিকা
মানিশের সাথেই ছিল। তখন সে চলে যেতে চাচ্ছিল, কিন্তু মানিশ তাকে বলে যে অনামিকা চলে গেলে তার মাথা ঠিক থাকে না, অনামিকাই তাকে ঠিক রাখে, ভালো রাখে। তাদের মধ্যে এমনই মিষ্টি কথা চলছিল। অনামিকাকে জেনুইনলি হ্যাপি লাগছিল। পরের দিন সে সবাইকে ব্রেকফাস্টের জন্য ডাকে। তখন লতা তাকে বলে যে নিখিল সারা রাত ঘুমায়নি। অনামিকা বলে যে না ঘুমালেই বুঝতে পারবে যে সে তার কত টাকা নষ্ট করেছে। তারপর ওখানে আমারা আসে এবং সে অনামিকাকে জড়িয়ে ধরে। তখন ওখানে অবিনাশ এবং তার ফ্রেন্ড সামার্থ আসে। তারা কোথাও যাচ্ছিল। অনামিকা তখন জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। অবিনাশ বলে যে তার বলার দরকার কি, আগের বার যেমন সে লোক লাগিয়ে বের করেছিল যে সে কোথায় আছে, এখনো তাই করুক। এটা বলে সে তার ফ্রেন্ডকে নিয়ে চলে যায়। এরপর অনামিকা নিখিলের কাছে কফি নিয়ে যায়। তখন নিখিল তাকে অনামিকার দেওয়া শার্ট দিয়েই তার গলায় ফাঁস দিয়ে রাখে এবং তাকে বলতে থাকে যে সে সারা রাত কোথায় ছিল, রাস্তার মধ্যে। এরপর ওখানে লতা এসে দরজা ধাক্কা দিলে নিখিল তাকে ছেড়ে দেয়। এরপর দেখা যায় অনামিকা তার ভ্যানিটিতে বসে কান্না করছে এবং গালে বরফ লাগাচ্ছে, আর তার মেকআপ আর্টিস্ট তার গলায় হওয়া দাগ মেকআপ দিয়ে ঢাকতে থাকে। এর থেকে বোঝা যায় যে তার মেকআপ আর্টিস্ট সবই জানতো তার পার্সোনাল লাইফ নিয়ে, কিন্তু সে পুলিশকে জানায়নি। এখন অনামিকার মেকআপ আর্টিস্টকে দেখানো হয় যে একটি এতিমখানায় যায় আর ওখানে গিয়ে মাধবের খোঁজ করে। সে ওখানের লোককে জানায় যে তার বোনকে বাঁচানোর জন্য তাকে মাধবকে খুঁজে বের করতেই হবে। সে শুধু মাধবের কাছে জিজ্ঞাসা করবে যে তার বোন কোথায় আছে। তখন তারা তার নাম্বার রেখে দেয় এবং তাকে জানায় যে রেকর্ড চেক করে তারা তাকে জানাবে। আবারও আগের দৃশ্য দেখানো হয়। মানিশের সাথে রাত কাটানোর পরে তারা শুটে আসলে অনামিকার মেকআপ আর্টিস্ট অনামিকার কাছে জানতে চায় যে অনামিকা আগের দিন রাতের পর কেমন ফিল করছে। অনামিকা জানায় যে তার গিলটি ফিল হচ্ছে, কারণ সে তো বিবাহিত, তাছাড়া তার দুটো বাচ্চাও রয়েছে। তখন লোকটি তাকে বলে যে এখন যেন সে আর অন্যের কথা না শোনে, শুধু নিজের মনের কথাই শোনে, শুধু যেন সেটাই করে যেটা তাকে খুশি করে। তখন ওখানের একজন এসে অনামিকার কাছে নিখিল কোথায় আছে তা জানতে চায়। অনামিকা তাকে ফোন করলে সে কলটি কেটে দেয়। এরপর অনামিকা তার অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করে এবং তার কাছে তার টাকা কোথায় কোথায় খরচ হচ্ছে তা জানতে চায়। তখন ওখানে নিখিল আসে এবং সে অ্যাকাউন্টেন্ট লোকটির উপর চিল্লাতে থাকে, কারণ তার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন অনামিকা বলে যে সে বন্ধ করে দিয়েছে, কিন্তু নিখিল তার কত টাকা লাগবে তা চাইতে পারে। এখন অবিনাশ এবং সামারকে দেখানো হয়। সামার অবিনাশের একটি জ্যাকেট পরে, কিন্তু পকেটে সে মাদক খুঁজে পায়। সে অবিনাশকে বলতে থাকে যে সে এখন মাদকও নেওয়া শুরু করেছে। অবিনাশ তখন তাকে তার মায়ের মতো লেকচার দিতে মানা করে। সে আরো বলে যে সামার তো কয়দিন ধরে তার সাথে সাথেই ঘুরছে। সামার বলে যে সে ঘুরছে কারণ অবিনাশ নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। সামার তাকে বিভিন্ন কথা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অবিনাশ তা মানে না আর বলতে থাকে যে সামারই তার প্রবলেম, তার আর সামারের ফ্রেন্ডশিপই তার প্রবলেম। এইসব বলে সে তাকে বের করে দেয়। এদিকে অনামিকা এবং মানিশকে দেখানো হয়। মানিশ অনামিকাকে তার সাথে ডিনারের জন্য যেতে বলে, কিন্তু অনামিকা বলে যে তার বাসার সবাইকে সে কি বলবে। তখন মানিশ বলে যে কোনোভাবে ম্যানেজ করতে, কারণ সে অনামিকার থেকে আর দূরে থাকতে চাচ্ছে না। অনামিকা তখন তাকে বলে যে সে কালকে তার সাথে ডিনার ডেটে যাবে। বর্তমানে আমারা মাধবের সাথে দেখা করে কথা বলছিল। মাধব তাকে বলে যে হয়তো এগুলোর পিছনে মানিশ খান্নাই রয়েছে, আমারা এটা সেভাবে মানতে পারে না। তখন ওখানে দুটো মেয়ে আসে এবং তারা আমারাকে চিনতে পেরে তার সাথে সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করে। সেলফি তোলা হলে তারা চলে যায়। এরপর আমারা এবং মাধব আবার কথা বলছিল। তখনই মাধবের ফোনে সেই এতিমখানা থেকে কল আসে। লোকটি মাধবকে বলে যে তাকে একজন খুঁজতে এসেছিল, বিলি নামের কেউ, অর্থাৎ ওই মেকআপ আর্টিস্টটি। মাধব তখন তাকে মিথ্যা বলে যে বিলি তাদের অফিসেই কাজ করে। মাধবের প্রমোশন হওয়ায় সে সহ্য করতে না পেরে তার পিছনে লেগেছে। এর জন্য তারা যেন বিলিকে তার ব্যাপারে কোনো কিছু না জানায়। এরপর সে ফোন রেখে দেয়। সে কেন মিথ্যা বলল তা এখন জানা যায় না। আগের দৃশ্যে অনামিকা এবং তার মাকে পূজা করতে দেখা যায়। তার মা তাকে বলতে থাকে যে সে তার ভালোর জন্যই সবটা করেছে। তখন অনামিকা বলে যে তার কোনো ভালোই সে করতে পারেনি। তখন তার মা বলে যে নিখিলের মধ্যে কিছু খারাপ দিক থাকলেও ভালো দিকও আছে। অনামিকা বলে যে নিখিলের ভালো দিকের জন্যই তো তাকে আজ নিজের করা সব কিছু হারাতে হচ্ছে। সে এখানে এসেছে নিজে কষ্ট করে, কেউ তারটা কেড়ে নিবে সেটা তার প্রাপ্য না। তার মা বলতে থাকে যে এই স্টারডম একটা সময় শেষ হয়ে যাবে আর তখন তার পরিবারই তার সাথে থাকবে। এরপরে দেখানো হয় অবিনাশকে, যে তার গাড়িতে করে আবারও সেই বারে যায়। ওখানে গিয়ে সে তাদেরকে ওই মাদকগুলো দিয়ে বারের ভিতরে ঢোকে। এরপর সে ওই মেয়েটার সাথে দেখা করে। মেয়েটি জানতে চায় যে সে কেন এসেছে। অবিনাশ বলে যে সে শুধু কথা বলতে এসেছে। এরপর সে মেয়েটিকে জানায় যে সে কেন নিজেকে শেষ করতে গিয়েছিল। তার কিছুই ভালো লাগে না, তার ইচ্ছা করে কোথাও যেয়ে লুকিয়ে পড়তে।
মেয়েটি বলে যে এরকম হলে সে চোখ বন্ধ করে ফেলে। তখন অবিনাশ তার নাম জানতে চায়। মেয়েটি তার নাম রুচিকা জানায়। রুচিকা বলতে থাকে যে তার আর অবিনাশের মধ্যে পার্থক্য হলো যে অবিনাশ যত যাই করুক তার একটি বাড়ি আছে যেখানে সে যেতে পারে, কিন্তু তার তো কেউই নেই। এরপর সে অবিনাশকে বাসায় চলে যেতে বলে। অবিনাশ তার কথা মতো চলে যায়। এরপর আমাদের মানিশকে দেখানো হয় সে কিচেনে রান্না করছিল। তখন সেখানে দেবিকা আসে এবং তার কাছে জানতে চায় যে সে হঠাৎ খাবার বানানোর প্র্যাকটিস কার জন্য করছে। মানিশ জানায় যে কালকে তার একটি ফ্রেন্ড আসবে। তখন দেবিকা বলে যে তার আগে একটা ফ্রেন্ডের জন্য দেবিকাকে অনেক কিছুর মধ্য থেকে যেতে হয়েছে, তাই তার এবারও ভয় করছে। এখানে সে অনামিকাকে মিন করেছে। তখন মানিশ তাকে বলে যে এইবার সে আর আগের মতো ভুল করবে না, সে সবটা ঠিক করবে। এরপর অনামিকা তার রুমে এসে নিখিলকে দেখে। নিখিল তাকে বলতে থাকে যে তাকে কেউ কখনো নোটিস করেনি, সবাই সব সময় অনামিকাকেই নোটিস করেছে। সে এরকম অনামিকার ছায়ার তলে থাকতেও রাজি আছে যদি না সে অনামিকার ভালোবাসা পায়। অনামিকা বলে যে কিছু পেতে চাইলে মানুষকে কিছু দিতেও হয়। তখন নিখিল বলে যে অনামিকা তো কখনো তাকে সেই সুযোগটাই দেয়নি, সব সময় নিজের থেকে দূরেই রেখেছে। সে এরপর অনামিকার কাছে রিকোয়েস্ট করতে থাকে যে অনামিকা যেন কোনোদিনও তাকে ছেড়ে না যায়। অন্যদিকে অবিনাশকে দেখানো হয় যে বার থেকে বের হয়ে তার গাড়ির কাছে যাচ্ছিল। তখনই একটি ট্রান্সজেন্ডার মহিলা এসে তাকে ধরে আর তার সাথে যেতে বলে। অবিনাশ তাকে অনেকবার মানা করতে থাকে কিন্তু মহিলাটি তার কোনো কথাই শোনে না। তখন অবিনাশ বিরক্ত হয়ে রেগে গিয়ে মহিলাটির গলা চেপে ধরে। তখন মহিলাটি চিল্লাতে থাকলে অন্য সব ট্রান্সজেন্ডার মহিলারাও ওখানে আসতে থাকে। তখন অবিনাশ তাকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওখান থেকে সে বাসায় চলে আসে এবং অনামিকার কাছে যায়। সে এত ভয় পেয়েছিল যে সে কিছুই বলতে পারে না। তখন অনামিকা তাকে কিছু জিজ্ঞাসা না করে তাকে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকালে উঠে অবিনাশ অনামিকাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। তখন অনামিকা অবিনাশকে তার মনের কথা শেয়ার করতে বলে। তখনও অবিনাশ কিছুই বলে না তাকে। অনামিকা তাকে জিজ্ঞাসা করে যে সে কি গে। অবিনাশ তখন কাঁদতে কাঁদতে জানায় যে হ্যাঁ সে গে, কিন্তু এটা যেন সে কাউকে না জানায়। তখন অনামিকা বলে যে সে যেমন সেভাবেই সে তাকে ভালোবাসে, সে তো তার সন্তান। অনামিকা সব সময় তার সাথে থাকবে যাই হয়ে যাক না কেন। এরপর দেখানো হয় লতা তার ব্যাগে করে টাকা নিয়ে লুকিয়ে একটি লোকের বাসায় যায় এবং টাকার বদলে কিছু একটা নেয়। জিনিসটি নিয়ে এসে সে অনামিকাকে দেয়। অনামিকা কাপড়টি খুললে দেখা যায় সেটা একটা বন্দুক। বন্দুকটি নিয়ে সে তার লকারে রেখে দেয় এবং নিখিলের পাশে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে মানিশ তার জন্য ডিনার রেডি করে অপেক্ষা করছিল, কারণ আজকে তো তাদের ডিনার ডেট ছিল। মানিশ অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু অনামিকা আর আসে না। অনামিকা কি ইচ্ছা করে আসেনি নাকি সে ভুলে গিয়েছে তা জানা যায়নি। এখন আমাদেরকে সেই বৃদ্ধ পেইন্টার লোকটিকে দেখানো হয় যে তার কাজের টাকা নিয়ে ফিরছিল। তখন সে মাঠের মধ্যে একটি বাড়িতে আলো জ্বলতে দেখতে পায়। সে তখন বাড়িটির কাছে যায়। সেই বাড়িটিতেই বন্দী ছিল অনামিকা। সে কারো হাঁটার শব্দ পেয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। তখন ওই লোকটি দরজা খুলে অনামিকাকে বলতে থাকে যে সেনা বলেছে যে রাতে লাইট বন্ধ থাকবে। এর থেকে বোঝা যায় যে এই লোকটাই অনামিকাকে আটকে রেখেছে। অন্যদিকে পুলিশ ইন্সপেক্টরটি অনামিকার বাসায় যায় আর সেখানে নিখিলের সাথে কথা বলে। নিখিলকে তার অ্যাকাউন্টেন্টের দেওয়া ফিল্মের আসল বাজেট চার্ট দেখিয়ে জানায় যে নিখিল তার স্পন্সরকে বোকা বানিয়ে নিজে অনেক টাকা অন্যদিকে সরায় এবং তা দিয়ে লোন পরিশোধ করছিল। তাছাড়া তাদের এই বাড়িটিও বন্ধক রাখা। শুধু একটা মাধ্যমেই নিখিল সবার টাকা শোধ করতে পারবে, যদি অনামিকা মারা যায় এবং তার লাইফ ইন্স্যুরেন্স সে পাবে। আসলে পুলিশ নিখিলের উপর সন্দেহ করছিল আর এইগুলো ভয়েস রেকর্ডারের মাধ্যমে অবিনাশ শুনতে পাচ্ছিল। নিখিল তখন বলে যে ইন্স্যুরেন্স পাওয়ার জন্যও তো লাশ পাওয়া লাগে। তখন পুলিশ তাকে বলে সত্যিটা তাদেরকে জানাতে। এটা বলে তারা বাসা খুঁজে দেখতে থাকে। তখন পুলিশ ইন্সপেক্টরটি একটি দেয়ালে ছিদ্র দেখতে পায় এবং সে জানায় যে ছিদ্রটি বন্দুকের গুলির ছিদ্র। আমাদের 4 মাস আগের দৃশ্য দেখানো হয়। অনামিকা এবং মানিশের মুভির শুটিং হয়ে গিয়েছে আর তাই তারা ফিল্মের ডেমো দেখতে যায়। তাদের ফিল্মটা দেখে অনামিকা অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ ফিল্মের কথাগুলো তার রিয়েল লাইফের সাথে মিলে যাচ্ছিল। কিন্তু নিখিলের কাছে ফিল্মটা একদমই ভালো লাগে না। তার কাছে তো মুভিটা অনেক বোরিং লাগে, কারণ মুভিতে কোনো অ্যাকশন ছিল না, অনামিকার কোনো আইটেম সংও ছিল না। তাই সে ডিরেক্টরকে উল্টাপাল্টা গালি দিতে থাকে। তখন সে তাদের সাথে রিলিজ হওয়া মুভির পোস্টার দেখিয়ে বলে এরকম অ্যাকশন আর নায়িকার সুন্দর ফিগার দেখলে সবাই তাদের মুভি ছেড়ে দিয়ে এদেরটা দেখবে। সে এরকম বলেছিল, কিন্তু অনামিকা পোস্টারের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। অন্যদিকে আমারা তার কলেজে ছিল এবং তার ফ্রেন্ড এসে আমারাকে বলে
তার সাথে একটি ফেমাস ডিরেক্টরের সাথে দেখা করতে যাওয়ার কথা, যেখানে ফিল্মের অডিশন দেওয়ার জন্য যাবে সে, এবং আমারাকেও তার সাথে যাওয়ার জন্য বলতে থাকে। তখন অবিনাশ আসে আমারাকে নিয়ে যাওয়ার জন্য। অবিনাশ কলেজ ছেড়ে দেওয়ার জন্য তার বন্ধুরা আবারও তাকে কলেজে জয়েন করতে বলে। এই কথার মধ্যেই সামার ওখানে আসে এবং অবিনাশের সাথে আলাদা করে কথা বলতে চায়। তখন সে অবিনাশকে একটা নিউজ রিপোর্ট দেখায়। সেখানে লেখা ছিল অনামিকা আনন্দের ছেলে অবিনাশ আত্মহননের পথ বেছে নিয়েছিল। সামার জানায় যে এটা সে কাউকে বলেনি, অন্য কেউ নিশ্চয়ই বলেছে। এটা দেখে অবিনাশ অনেক ঘাবড়ে যায়। আর এদিকে অনামিকা তাকে কল করলে সে তার কল ধরে না। এতে অনামিকাও অনেক চিন্তায় পড়ে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে রিপোর্টার এই নিউজটা ছেপেছে তার নাম হলো পাপ্পু। এই পাপ্পুকে সবাই চিনত তার বিভিন্ন উল্টাপাল্টা গসিপ লেখার জন্য। এরপর অনামিকা তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে খুঁজে বের করো যে পাপ্পুকে এইসব কথা বলেছে। বর্তমানে দেখানো হয় ওই দেয়ালের গুলির ছিদ্র নিয়ে মিসেস ত্রিবেদী সবাইকে বলতে থাকে যে বিনা লাইসেন্সে বন্দুক বাড়িতে রাখা এবং সেই বন্দুক চালানো দণ্ডনীয় অপরাধ। এরপর সে জানতে চায় যে কে এই গুলিটা ছুঁড়েছে। কেউ কিছু না বললে ইন্সপেক্টরটি আমারার কাছে জানতে চায়। সে আমারাকে বলে যে সে সত্যিটা না জানালে তার মা মারা যেতে পারে। এটা শুনে আমারা ভয় পায়। তখন নিখিল মিসেস ত্রিবেদীকে আটকায়। কেউ কিছু বলবে না, এটা পুলিশ বুঝতে পারে এবং তাদের সবাইকে ওই দেয়ালের আশেপাশেও আসতে মানা করে, কারণ তারা ইনভেস্টিগেশন শুরু করবে। এটা বলে তারা চলে যায় এবং অনামিকার পুরো বাসা খুঁজে দেখার জন্য সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে যায়। আবারও আগের দৃশ্য দেখানো হয়। আমারা গিয়েছিল সেই অডিশনে। সে অনেক সুন্দর অ্যাক্টিং করে এবং তারপরে তার ফ্রেন্ড যায় অডিশন দিতে। তখন তার ফ্রেন্ডকে তার থেকেও ভালো অ্যাক্টিং করতে দেখে সে কিছু একটা ভাবতে থাকে এবং তার মন খারাপ হয়ে যায়। এরপর রাতে অনামিকা এবং নিখিল মিলে তাদের ফিল্মের পোস্টার সিলেক্ট করছিল। তখনই সেখানে অবিনাশ আসে এবং অনামিকাকে বলে যে সে নিউ ইয়র্ক গিয়ে মিউজিক কলেজে অ্যাডমিট হতে চায়। এটা শুনে নিখিল তাকে যেতে দিতে চায় না, কারণ সে ভাবে অবিনাশ ওখানে যেয়ে শুধু টাকাই খরচ করবে। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সেই সময় অনামিকা অবিনাশকে তার রুমে পাঠিয়ে দেয়। অবিনাশ রাগ করে ওখান থেকে চলে যায়। কেন যেন অবিনাশ এবং নিখিল একে অপরকে তেমন একটা পছন্দ করত না। সব সময় তাদের মতের অমিল হতে দেখা যেত। বর্তমানে দেখানো হয় অবিনাশ নিখিলকে বলে যে সেই অনামিকার সাথে কিছু করেছে, কারণ সে অনামিকার সব টাকা শেষ করে এখন লাইফ ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য তার মাকে মেরে দিয়েছে। নিখিল বলে যে সে এগুলো করেনি। এরপর নিখিল আরো বলে যে পুলিশ যে কোনো সময় এসে তাদের বাসা সার্চ করবে বন্দুকটির জন্য। অনামিকার মা বলে যে বন্দুকটি তার কাছে আছে এবং সে ওটা এমন জায়গায় রেখেছে পুলিশ তা খুঁজেও পাবে না। এটা আসলে সেই বন্দুক ছিল যেটা অনামিকা লতাকে দিয়ে আনিয়েছিল, আর এই বন্দুক দিয়েই গুলিটি করা হয়েছিল। অবিনাশ তখন বলে যে সে পুলিশকে সত্যিটা বলে দিবে। আর তখন তার নানি বলে যে এগুলো তো অবিনাশের জন্যই হয়েছে, সে বলতে চাইলে বলতে পারে, কিন্তু এতে অনামিকার নাম খারাপ হবে। পরবর্তী দৃশ্যে অনামিকাকে দেখানো হয় যে বিলি এর অসুস্থতার কথা শুনে তার সাথে তার বাসায় দেখা করতে আসে, কিন্তু সে সেখানে এসে মানিশকে দেখতে পায়। মানিশ অনামিকার জন্য আবারও ডিনার ডেট রেখেছিল এবং বিলিকে দিয়ে তাকে মিথ্যা বলিয়ে এখানে এনেছিল। অনামিকা আগের দিন তার বাসায় ডিনারের জন্য না আসায় মনীষ আবারও আয়োজন করে। অনামিকা তো এতে অনেক সারপ্রাইজড হয়। অন্যদিকে আমারার ফ্রেন্ডকে সেই অডিশন থেকে ডাকা হয় এবং সে এসে সবাইকে এটা বলতে থাকে। আমারা অডিশনে চান্স না পাওয়ায় সে হঠাৎ করে অনেক বেশি রেগে যায় এবং তার ফ্রেন্ডকে বলতে থাকে যে তার মতো সেম ট্যালেন্ট তারও আছে, কিন্তু তাকে নেওয়া হয়নি। তবে তার ফ্রেন্ডকে নেওয়া হয়েছে তার রিভিলিং কাপড় পরার জন্য। সে আরো বলে যে তার মা একজন স্টার, সে যদি অনামিকাকে বলে তাহলে যে কোনো মুভিতে সে কাস্ট হতে পারবে। রাগের মাথায় সে এগুলো বলতে থাকে আর এই সব কিছু ওখানে থাকা সবাই ভিডিও করতে থাকে। আমারার মধ্যে জেলাসি চলে আসে এবং সে নিজের সামনে অন্যের জিত হতে দেখে তা সহ্য করতে পারে না। এরপর অনামিকা ও মানিশকে দেখানো হয়। মানিশ যখন 20 বছর আগের কথা বলছিল, অনামিকা তখন তাকে আগের কথা বলতে মানা করে এবং তার কাছে জানতে চায় যে এই 20 বছরে সে কি কি করেছে। মানিশ জানায় যে তার বাবা মাকে সে হারিয়েছে, মুভি করেছে আর তার মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে, কিন্তু সে তো 20 বছর ধরে অনামিকার সাথে কাটানো দিনগুলোকে মিস করেছে। এভাবে অনেকক্ষণ তাদের কথা চলতে থাকে। এরপর কথা শেষে অনামিকা বাসায় আসে আর আমারার রুমে শব্দ পেয়ে সেখানে যায়।
আমারা আসলে অনেক বেশি হাইপার হয়েছিল এবং অনেক বেশি প্যানিক করছিল, কারণ তার সেই ভিডিও পোস্ট করা হয়ে গিয়েছে। সে অনামিকাকে ওটা দেখায় আর বলতে থাকে সে অনেক বিশ্রী দেখতে, সে অনেক মোটা আর তার চেহারাও ভালো না। সে নিজেকে আর পছন্দ করে না, তার কাছে নিজেকে ওর্থলেস মনে হতে থাকে। অনামিকা তখন তাকে শান্ত করে। তখন অবিনাশ দূর থেকে তাদেরকে দেখছিল। পরের দিন অনামিকা তার শুটিং স্পটে আসে এবং তার ভ্যানে যায়, আর তখন মাধব লুকিয়ে তার ভ্যানিটিতে এসে বসে থাকে। অনামিকা ওয়াশরুম থেকে বের হলে মাধবকে ওখানে দেখে সে অনেক ঘাবড়ে যায় এবং তাকে বাইরে চলে যেতে বলে। তখন মাধব তাকে কেচি দিয়ে ভয় দেখায় আর তাকে বলে সে যদি তার কথা না শুনে তাহলে সে তার ক্ষতি করে দিবে। এরপর মাধব বলতে থাকে যে সে অনামিকা ও মানিশের ছেলে। তারা যখন লন্ডনে গিয়েছিল তখন মাধব হয়েছিল, কিন্তু মানিশের জন্য অনামিকা তাকে এতিমখানাতে রেখে আসতে বাধ্য হয়। এরপর সে তার তোলা অনামিকা এবং মানিশের ছবিগুলো অনামিকাকে দেখায় এবং তাকে মানিশের সাথে সম্পর্ক রাখতে মানা করে। অনামিকা এগুলো শুনে বুঝতে পারে যে মাধবের মাথায় সমস্যা আছে, কিন্তু সে তাকে বুঝতে দেয় না এবং তার কথায় সায় দিতে থাকে। এরপর তার সাথে রাতে মাধবকে দেখা করতে বলে এবং ছবিগুলো তার কাছে দিয়ে যেতে বলে, কিন্তু মাধব তা মানে না। মাধব আসলে এই সব কিছু তার মন মতো বানিয়ে বলেছিল, কারণ তার আসলেই মাথায় সমস্যা ছিল। এরপর রাতে বিলির সাহায্য নিয়ে অনামিকা মাধবকে মার খাওয়ায় এবং তার কাছ থেকে সেই ছবিগুলোর ব্যাগটি নিয়ে নেয়, কারণ ছবিগুলো সবার সামনে আসলে তার আর মানিশের মধ্যে সম্পর্কের কথা সবাই জেনে যাবে। বিলি ব্যাগটা এনে অনামিকার কাছে ছবিগুলো দেয়। অনামিকা এরপর মাধবের ক্যামেরা চাইলে বিলি বলে যে সে চেক করে তারপর অনামিকাকে দিবে। তখন অনামিকা জানতে চায় যে বিলি কি গসিপ রাইটার পাপ্পুকে চিনে, যে অবিনাশের সেই আত্মহননের রিপোর্ট লিখেছিল। বিলি জানায় যে না, সে তাকে চিনে না। তখন অনামিকা বলে যে সে তো তার সাথে বিলির সেলফি দেখেছিল। তখন বিলি কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনামিকা বুঝে যায় যে বিলি রিপোর্টারের কাছে অবিনাশের কথাটা জানিয়ে দেয়। এটা বুঝতে পেরে সে কিছু বলে না এবং বিলির কাছ থেকে মাধবের ক্যামেরাটা নিয়ে নেয়। এরপর সে কান্না করতে থাকে, কারণ সে যাকে তার বেস্ট ফ্রেন্ড মনে করত সেও তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। বর্তমানে অনামিকার পুরো বাসা সার্চ করতে থাকে পুলিশ, আর অন্যদিকে বিলি তার বাসায় আসলে পিছন থেকে মাধব তাকে অ্যাটাক করে এবং তাকে অনেক মারতে থাকে। তখন বিলি মাধবের কাছে জানতে চায় যে অনামিকা কোথায়, আর তখন উল্টো মাধব ও বিলির কাছে একই প্রশ্ন করে। এরপর মাধবের কাছে হসপিটাল থেকে কল আসলে তারা জানায় যে তার ডিএনএ রিপোর্ট চলে এসেছে। এরপর সে বিলিকে বেঁধে রেখে সোজা হসপিটালে আসে, কিন্তু রিপোর্টে দেখে অনামিকার সাথে তার কোনোই ম্যাচ নেই, অর্থাৎ অনামিকা তার মা ছিল না, এটা প্রমাণ হয়ে যায়। এদিকে অনামিকার পুরো বাড়ি খোঁজা হয়, কিন্তু পুলিশ কোথাও গানটি পায় না। তাই তারা চলে গেলে অনামিকার মা দেখে যে সে যেখানে বন্দুকটি রেখেছিল বন্দুকটি সেখানে নেই। তারা অনেক চিন্তায় পড়ে যায়। তখন আমারায়ের কাছে মাধবের মেসেজ আসে এবং সে তার সাথে দেখা করতে বাইরে যায়। তখন মাধব আমারাকে বলতে থাকে যে তার মা আর নেই। এটা বলে সে আমারাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পুলিশ ইন্সপেক্টরটি খোঁজাখুঁজি করতে থাকলে একটি স্টোন পায়। তার কাছে স্টোনটি সন্দেহজনক লাগে। এরপর মাধব বিলির কাছে আসে আর দেখে বিলি আর বেঁচে নেই। এরপর আমাদের অনামিকাকে দেখানো হয় যে ওই বাড়িটির জানালা ভাঙার চেষ্টা করতে থাকে, আর এক সময় সে সেটা ভেঙেও ফেলে, কিন্তু এর শব্দ বাইরে থাকা লোকটি শুনে ফেলে। এরপর তার কাছে একটি কল আসে এবং কলে তাকে অনামিকা কি করছে তা দেখে আসতে বলা হয়। তখন লোকটি তার কাছে থাকা বন্দুক নিয়ে অনামিকার ঘরে যায় আর দেখে অনামিকা বসে আছে এবং জানালা একদম ঠিক আছে। এরপর সে দরজা বন্ধ করে দেয়। পরবর্তী দৃশ্যে ওই পুলিশ অফিসার মহিলাটিকে দেখানো হয় যে আসলে একটি মহিলাকে বিয়ে করে, আর তার ওয়াইফের ছেলের কাস্টাডি নেয়ার জন্য তারা একটি উকিলের কাছে আসে। তখন তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে এবং তাকে জানানো হয় যে বিলি মারা গিয়েছে। এরপর সে সেই স্পটে আসলে সিনিয়র অফিসার কেসটি তার কাছ থেকে নিয়ে অন্য একজন পুলিশকে দেয়। সে তখন এটার প্রোটেস্ট করতে থাকে এবং বলে যে সেই পারবে, সে ছাড়া আর কেউই এই কেসটি সলভ করতে পারবে না। সে অনামিকার গলার নেকলেসের ভাঙা স্টোন পেয়েছে, যেই নেকলেস সে গুম হওয়ার দিন অ্যাওয়ার্ড ফাংশনে পড়েছিল। তাছাড়া সে নিখিলকেও সাসপেক্ট মনে করছিল, কিন্তু সিনিয়র অফিসারটি তার কথা শোনে না
এবং ওখান থেকে চলে যায়। এরপর পুলিশ মহিলাটি অনেক বেশি রেগে থাকে এবং বলে যে তারা একটা খারাপ অ্যাক্ট্রেসকে নিয়ে বেশি খোঁজাখুঁজি করছে। তখন ওখানে থাকা আর একজন জানতে চায় যে সে কেন অনামিকাকে এত হেট করে। সে জানায় যে সে হেট করে না, সে তো অনামিকাকে চিনেই না। তখন পুলিশটি বলে যে সে যদি তাকে নাই চিনে থাকে তাহলে তাকে খুঁজবে কিভাবে। এটা শুনে পুলিশ মহিলাটি অনামিকাকে জানার মিশন শুরু করে। অনামিকার সব খুঁটিনাটি সে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে থাকে যাতে অনামিকা পর্যন্ত পৌঁছানোটা অনেকটা সহজ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। অনামিকা অবিনাশকে নিয়ে একজন সাইকিয়াট্রিকের কাছে আসে এবং তাকে অবিনাশকে কনসাল্ট করতে বলে। এছাড়া সে তাকে জানায় যে অবিনাশ একজন গে। কিন্তু মহিলাটি অবিনাশকে কোশ্চেন না করে অনামিকাকে কোশ্চেন করতে শুরু করে এবং অনামিকার কাছে জানতে চায় যে সে নিজের জন্য কি চায়। অনামিকা কিছু একটা ভাবে কিন্তু এটার উত্তর খুঁজে পায় না। এরপর সে বাসায় চলে আসে কিন্তু দেখে নিখিল তার বাড়ি বেচে ফেলার জন্য ক্রেতা এনেছে, কারণ তাদের বাসা এখন ব্যাংকের আওতাধীন। কিন্তু অনামিকা বাড়ি বিক্রির পক্ষে ছিল না, তার মাও বাড়ি বেচে দেওয়ার জন্য বলছিল। তখন অনামিকা তাকে বলে যে এরপরে তারা যেই বাড়িতেই যাবে সেই বাড়িতেই তার জন্য জায়গা কম থাকবে। এরপর অনামিকার ফোনে মানিশের কল আসে এবং মানিশ অনামিকাকে বলে অবিনাশ এবং আমারাকে নিয়ে তার ফার্ম হাউসে এসে ঘুরে যেতে। তাছাড়া তার মিউজিক ভিডিও শুট হওয়ায় সে স্পেশালি অবিনাশকে নিয়ে আসতে বলে, কারণ অবিনাশের মিউজিকের প্রতি ইন্টারেস্ট ছিল, তাই সে ওখানে যে কিছু শিখেও নিতে পারবে। অনামিকা এতে রাজি হয়ে যায়। এরপর আমাদেরকে নিউজ দেখানো হয় যেখানে বিলির মৃত্যু নিয়ে বলা হচ্ছিল। আর তারপর নিখিল, অনামিকার মা, অবিনাশ, আমারা সবাই মিলে তাদের ফিল্মের সম্পর্কে রিপোর্টারকে আইডিয়া দেওয়ার জন্য আসে। তখনই সেখানে মানিশও আসে এবং নিখিলের কানে কানে বলে যে এইবার তাদের ফিল্ম সুপার ডুপার হিট হবে। সে নিখিলকে এটা কেন বলেছিল এর কারণ এখানে জানা যায় না। ওখানে সেই পুলিশ মহিলাটিও ছিল এবং সে মানিশকে দেখে বলতে থাকে যে মানিশ অনেক পাল্টে গিয়েছে। মানিশকে দেখে এমন মনে হচ্ছে যেন সে কোনো একটা কষ্ট নিজের মধ্যে চাপা রাখছে। আবারও আগের দৃশ্য দেখানো হয়। অনামিকা, অবিনাশ, সামার এবং আমারাকে নিয়ে মানিশের ফার্ম হাউসে চলে আসে। অবিনাশের কাছে জায়গাটা অনেক ভালো লাগে কিন্তু আমার আর কেন যেন তেমন ভালো লাগে না। এটা নিয়ে অনামিকা চিন্তায় থাকলে মানিশ তাকে রিল্যাক্স করতে বলে। আবারও বর্তমানে তারা সবাই মিলে অনামিকার মুভির গান দেখে প্রোগ্রাম শুরু করে। তখন সেখানে আমারার ইনভিটেশনে মাধবও আসে। আবারও ফার্ম হাউসের দৃশ্য দেখানো হয়। তারা সবাই খেতে বসে। তখন মানিশ অবিনাশের কাছে তার মিউজিকের ইন্টারেস্ট নিয়ে জানতে চায়। সে জানতে চায় যে অবিনাশ কি করতে চায়, তার ফিউচার প্ল্যান কি, আর গান নিয়েই বা তার কি চিন্তা। তখন অবিনাশও তাকে খুশি মনে সব কিছু শেয়ার করতে থাকে। সে তার দেশের বাইরে চলে যাওয়ার কথাটাও শেয়ার করে, কারণ সে চায় দেশের বাইরে থেকে মিউজিকের উপর অনেক ভালোভাবে পড়াশোনা করে আসতে, তাহলে হয়তো সে আরো বেশি ভালো কিছু করতে পারবে। এরপর আমারা ওখান থেকে দূরে সরে আসে আর সে তার বাবা অর্থাৎ নিখিলকে ফোন করে এবং তাকে বলে যে সে নিখিলকে মিস করছে। নিখিল তখন জানতে চায় যে আমার আর কি লোনাওয়ালা গিয়ে ভালো লাগছে না। আমারা বলে যে তারা তো মানিশের ফার্ম হাউসে এসেছে, লোনাওয়ালা না। এইটা শুনে নিখিল অবাক হয়, কারণ অনামিকা তাকে লোনাওয়ালা যাওয়ার কথা বলে এসেছিল। আবারও ইন্টারভিউ প্রোগ্রাম দেখানো হয়। মাধব আসলে আমারা তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এটা পুলিশ মহিলাটি দেখছিল। তারা বাইরে আসলে আমারা মাধবের সাথে বিলির ব্যাপারে কথা বলতে থাকে এবং সে বলে যে সে কিছুতেই বুঝতে পারছে না যে কেউ কেন বিলির মতো ফানি এবং ভালো একটা লোককে মেরে ফেলবে। এই কথার মধ্যে মাধব আবার অনামিকাকে নিয়ে আসে। সে বলে অনামিকা অনেক সুন্দর কিন্তু আমারা তার মতো সুন্দর না। অনামিকাকে একবার দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু আমারাকে ধীরে ধীরে ভালো লাগতে থাকে, তবে একবারেই তার আসল বিউটি দেখা যায় না। এটা শুনে আমারা স্মাইল করতে থাকে। এরপর দেখানো হয় সেই ফার্ম হাউসে পুলের পাশে অবিনাশ ও সামার বসেছিল। সামার তখন তার মনের ফিলিংস অবিনাশের সাথে শেয়ার করে। সে বলে যে অবিনাশ হলো তার লাইফের স্পেশাল পার্সন আর সেও অবিনাশের লাইফের স্পেশাল পার্সন হতে চায়, কিন্তু অবিনাশ তাকে কিছুই বলে না এবং ওখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে অনামিকা তার রুমে বসে নিউজ ফিড চেক করছিল আর তখন সে অদ্ভুত কিছু শব্দ শুনে ভয় পায় এবং নিজের ব্যাগ থেকে গান বের করতে থাকে। আর তখনই সেখানে মানিশ আসে এবং অনামিকাকে নিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এরপর তারা ফিল্ম হিট হবে নাকি না তাই নিয়ে কথা বলতে থাকে।
তখন মানিশ বলে যে মুভি ফ্লপ হলেই ভালো, তাহলে তারা ফ্রি হয়ে যাবে এবং দুজনে একসাথে লন্ডন চলে যাবে, যেখানেই তাদের সবকিছু শেষ হয়েছিল। তাই তারা আবার নতুন করে শুরু করতে চায়। কিন্তু অনামিকা বলতে থাকে যে সে যখনই কিছু মন থেকে চেয়েছে সে সেটা পায়নি। তখন মানিশ বলে যে অনামিকা যেমন হোক তার কাছে ম্যাটার করে না, সে তো শুধু এটা জানে যে সে অনামিকাকে ভালোবাসে আর অনামিকাকে সে হারাতে চায় না। এরপর দৃশ্য বর্তমানে আসে। ইন্টারভিউয়ে রিপোর্টাররা মানিশকে ফিল্ম নিয়ে প্রশ্ন করতে থাকে, কিন্তু তখন ওখানে পাপ্পু রিপোর্টারও ছিল। তাকে দেখে মানিশ চিনতে পারে এবং বলতে থাকে যে এই রিপোর্টারই অনামিকা আর তার বাচ্চার ব্যাপারে উল্টাপাল্টা নিউজ লিখতে থাকে। আর এটা বলে সে সবার সামনে রিপোর্টারটিকে গালি দিতে থাকে। এরপর সব রিপোর্টার তার উপরে রেগে যায়, তাই সে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে সেই রিপোর্টারটিকে মারতে থাকে। তখন সবাই মিলে তাকে গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেয়। অন্যদিকে আমারা মাধবকে নিয়ে ওখানেরই হোটেল রুমে চলে আসে। এরপর মাধব তাকে বলতে থাকে যে তার ভয় লাগছে, আর তখনই আমারা মাধবের অনেক কাছে চলে আসে। এরপর তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। ওইদিকে নিচে প্রচুর ঝামেলা চলতে থাকে। তখন পুলিশ মহিলাটি কনস্টেবলের কাছে জানতে চায় যে এই অনামিকাতে এমন কি আছে যার জন্য সবাই এত পাগল। কনস্টেবলটি বলে যে অনামিকার হাসি, তার অ্যাক্টিং সবকিছু অনেক টাচিং হয়। সবার দিনভরের টেনশন চলে যায় অনামিকার এক মুভি দেখলে। এরপর পুলিশ মহিলাটি অনামিকার শুটিং স্পটে যায় এবং তার সব কিছু দেখতে থাকে। আর দেখার পর কোনো কারণে সে রিয়েলাইজ করে যে অনামিকা আসলে কোনো খারাপ মহিলা ছিল না, বরং তার লাইফে তো অনেক বেশি কষ্ট ছিল, কিন্তু কেউ একজন অনামিকার ছিল যার কাছে সে তার সব সমস্যাগুলো বলতে পারত, যাকে অনামিকা সম্পূর্ণভাবে ট্রাস্ট করত। তখন আমাদের আগের দৃশ্য দেখানো হয়। অনামিকারা ফার্ম হাউস থেকে চলে যাচ্ছিল, আর তখন সে মানিশকে বলে যে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সে বলে যে সে তার জীবনে মানিশকেই চায়। এরপর বর্তমানে আমারার কাছে অনামিকার একটি কল আসে। সে তাকে কিছু বলতে চাচ্ছিল আর সে কান্নাও করছিল। এরপর অনামিকাকে দেখানো হয় যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন একটি টিনেজের মেয়েকেও দেখানো হয় যে তার বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। মেয়েটি হলো অনামিকার ছোটবেলা। সে ঘর ছেড়ে পালাচ্ছিল কারণ তার মা জোর করে তাকে দিয়ে নাচ গান করায়, কিন্তু সে তো পড়ালেখা করতে চায়, তার মা তাকে করতে দেয় না। এরপর বড় ফিল্মে তাকে হিরোইন বানাবে তাই বলতে থাকে। এর থেকে বোঝা যায় অনামিকা কখনোই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চায়নি, কিন্তু নিজের মায়ের অত্যাধিক লোভের কারণে তাকে তার কথা মতোই চলতে হয়েছে। আবারও বর্তমানে অনামিকাকে দেখানো হয় সে ওই লোকটির হাত থেকে কোনোভাবে পালিয়ে একটি দোকানের কাছে আসে। তখন সেখানে থাকা ফোন দিয়ে সে আমারাকে কল করে আর তাকে কিছু বলতেই যাবে, তখনই সেখানে ওই লোকটি চলে আসে। এরপর শুধু অনামিকার চিৎকার শোনা যায়। এই ঘটনা আমারা পুলিশের সাথে শেয়ার করে, আর তখন পুলিশ তার ফোন ট্র্যাক করে জানতে পারে যে এই কলটা কোথা থেকে করা হয়েছে, এবং এটা জানার সাথে সাথে তারা বেরিয়ে পড়ে। আর এখন অবিনাশও তাদের সাথে যেতে চায়, তাই পুলিশ মহিলাটি তাকে নিয়ে রওনা হয়ে যায়। তারা ওই স্পটে যেয়ে পৌঁছায়। ওখানে পাশেই মিসেস ত্রিবেদী কিছু লোকদের দেখতে পায়। সে যে তাদের কাছে জানতে চায় যে তারা কিছু দেখেছে কিনা, কিন্তু কেউই কিছু বলতে চায় না। কিন্তু একটা লোক এগিয়ে আসে এবং জানায় যে সে একটি মহিলাকে দেখেছে। তাকে একটি লোক এসে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু মহিলাটি তার সাথে ভালোই মারামারি করে যাচ্ছিল। সে লোকটিকে কনুই দিয়ে মুখে মারে এবং তাকে নিচে ফেলে দেয়। তার এমন মনে হচ্ছিল যেন সে একটি মুভির ফাইটিং সিন দেখছে, কিন্তু লোকটি উঠে এসে একটি গুলি করে দেয় আর সেই শব্দে সে ভয় পেয়ে যায়, যদিও গুলিটি তার গায়ে লাগেনি। এরপর তারা সবাই মিলে ওই গ্রামে খোঁজাখুঁজি শুরু করে। আর এদিকে আমাদের আমারাকে দেখানো হয় সে মাধবকে নিয়ে অনামিকার ক্লোজেটে যায়। সে জানায় যে যখনই তার অনামিকার কথা মনে পড়ে সে এখানে চলে আসে। এরপর সে অনামিকাকে নিয়ে চিন্তিত হতে থাকে। তখন মাধব তাকে চেয়ার করার জন্য অনামিকার জামার মধ্যে থেকে একটি জামা পরতে বলে। আমারা সব ড্রেসগুলোর মধ্যে তার পছন্দের ড্রেসটি নিয়ে পরে আসে এবং আবারও তারা ইন্টিমেট হয়। অন্যদিকে রাত পেরিয়ে ভোর হয়ে যায়, কিন্তু এখনো অনামিকার কোনো খোঁজ পাওয়া যায় না। অবিনাশ অনেক ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল অনামিকা আর হয়তো বেঁচে নেই। সে ভাবছিল সে হয়তো তার মাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। কিন্তু তখনই পুলিশ মহিলাটি অর্থাৎ মিসেস ত্রিবেদী তাকে কমফোর্ট দেয়।
তখনই কেউ একজন অনামিকা যেখানে ছিল সেই বাড়িটি খুঁজে পায়। মিসেস ত্রিবেদী ঘরের মধ্যে গেলে সেখানে কাউকে পায় না এবং মেঝেতে ব্লাড পড়ে থাকতে দেখতে পায় এবং সেটার ফরেনসিক রিপোর্ট করতে দিয়ে দেয়। এছাড়া ওই বাড়িটি কার প্রপার্টির উপর করা সেটিও বের করতে বলে। পরবর্তী দৃশ্যে মানিশকে দেখানো হয়, যার রুমে তার মেয়ে আসে। মানিশ তার মেয়েকে তার সাথে লাঞ্চ করার জন্য বলে, তার মেয়েও এতে রাজি হয়ে যায়। এরপর মানিশ ফ্রেশ হতে যায় আর তখন সে তার বাবার বেডে মাদক পায়। তখন সে মানিশের উপর অনেক রাগ করে। মানিশ তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে সব সময় এগুলো নেয় না, মাঝে মধ্যে নেয়। আর আগের দিনে প্রেস কনফারেন্সে যেই ঝামেলা হয়েছে সেই কারণেই তাকে এগুলো নিতে হয়েছে। কিন্তু তার মেয়ে দেবিকা বলে যে মানিশ শুধু নিজের কথা ভাবে, সে তার কথা কখনোই ভাবে না। সে যদি তার কথা ভাবতো তাহলে মানিশ কোনো দিনও এরকম করতে পারতো না। আর তাছাড়া সে এভাবে মাদক নিলেই কি অনামিকা ফিরে আসবে? শুধু শুধু সে তার শরীর খারাপ করবে। মানিশ তখন বলে যে তার অনামিকাকে ছাড়া কিছুই ভালো লাগছে না, সব কিছু অন্ধকার লাগছে। সবার জীবনে কেউ না কেউ আছে, কিন্তু তার জীবনে শুধু অনামিকাই ছিল আর সেও তার কাছে এখন নেই। দেবিকা জানায় যে সে শুধু একটা জিনিস তার বাবার থেকে চেয়েছিল, কিন্তু সে তাকে সেটুকুও দিতে পারল না। এরপর সে রাগ করে ওখান থেকে চলে যায়। কিন্তু মানিশ তো অনামিকার মিসিং হওয়াকে নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে ছিল। এরপর মিসেস ত্রিবেদীকে দেখানো হয়, সে সোজা অবিনাশের কাছে যায় এবং তার সাথে পার্সোনালি কথা বলার জন্য তার রুমে যায়। এরপর মিসেস ত্রিবেদী জানায় অবিনাশ আগে থেকেই তার বাবাকে সন্দেহ করছিল, এর জন্য সে তার বাবার স্টাডি টেবিলের নিচে ভয়েস রেকর্ডার রাখে। আর তাছাড়া অনামিকাকে রাখা ওই ঘরটিও নিখিলের প্রপার্টির উপরেই করা, কিন্তু এগুলো দিয়ে তারা নিখিলকে ধরতে পারবে না। এর জন্য তাদের একজন সাক্ষী লাগবে, তাই সে অবিনাশকে সব কিছু শেয়ার করতে বলে। অবিনাশ তখন কিছুই বলতে পারে না। তখন মিসেস ত্রিবেদী তাকে সাহস দেয় এবং বলে যে সবার লাইফেই সিক্রেট থাকে, তার জীবনেরও আছে, কিন্তু তার মাকে জাস্টিস দেওয়ার জন্য অবিনাশকে তার সিক্রেট রিভিল করতেই হবে, না হলে সে তার মাকে আর কোনোদিনও খুঁজে পাবে না। তখন অবিনাশ তাকে সবটা শেয়ার করতে থাকে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অবিনাশ তার রুমে বসে গান গাইতে থাকে, কিন্তু সামারের কথা মনে করে সে গান গাইতে পারে না। অনামিকা এটা দেখে এবং অবিনাশকে বলে যে তার ভালোবাসার কথা তার ভালোবাসার মানুষকে জানিয়ে দেওয়া উচিত। সে আরো বলে যে তার জীবনে যখন ভালোবাসা এসেছিল সে তখন তার ভালোবাসাকে ধরে রাখতে পারেনি, কারণ সে অন্য লোকেরা কি ভাববে তাই ভাবছিল। কিন্তু অবিনাশকে সে তার মতো ভুল করতে মানা করে। এরপর অবিনাশ আলাদা সাহস পায় এবং সোজা চলে যায় সামারের কাছে। এরপর সে সামারকে তার মনের ফিলিংস শেয়ার করে এবং তাকে বলে যে সে সামারকে অনেক বেশি ভালোবাসে। এরপর তারা দুজনেই খুশি হয়ে যায় এবং খুশি মনে ডিনার করতে যাওয়ার কথা বলে। এদিকে অনামিকা কিছু ভাবতে থাকে। এরপর তাকে মানিশ কল করে এবং অনামিকা তখন মানিশের কাছে জানতে চায় যে মানিশ কি এইবার তার সাথে থাকবে। কথা বলা শেষ করে অনামিকা নিচে আসলে সেখানে সামার আর অবিনাশও আসে। এরপর অবিনাশ বলে যে সেও নিউ ইয়র্ক যাবে। অনামিকা তাকে পারমিশন দেয় এবং অবিনাশ অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সে আর সামার তার রুমে চলে যায়। এরপর অনামিকা তার মা এবং নিখিল মিলে কথা বলছিল। তখন অনামিকার মা বলে যে তারা এই বাড়ি ছাড়ছে। নিখিল বলে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বাড়ি বেচে দিয়ে দুবাই শিফট হয়ে যাবে, কারণ এই ফিল্ম রিলিজ হওয়ার পর অনামিকা আর কোনো ফিল্মের কাজ পাবে না। তখন অনামিকা বলে যে সে এরকম হতে কখনোই দিবে না। অন্যদিকে অবিনাশ ও সামারও অনেক খুশি হয়, কারণ তারা একসাথে নিউ ইয়র্ক যাবে। এরপর তারাও ইন্টিমেট হয়। এইদিকে অনামিকা নিখিলকে বলে যে তাকে সে বাধ্য হয়েই বিয়ে করেছে, হয়তো কখনো তার থেকে আলাদা হয়নি, কিন্তু কখনোই তার কাছেও যায়নি। সে নিখিলের কাছে এর জন্য ক্ষমা চায় এবং বলে যে সে আরো বেটার ডিজার্ভ করে। নিখিলও বলে যে আগে তার অনামিকার প্রতি অনেক আকর্ষণ ছিল, কিন্তু এখন তার আর কিছু যায় আসে না, আর সে নিজেও মনে করে যে সে আরো বেটার কিছু ডিজার্ভ করে। অনামিকা বলে যে এই একটা বিষয়ে তো তারা দুজনই এগ্রি করে, আর কোনো বিষয় না মিললেও এই একটা ব্যাপার মিলে। এরপর তারা দুজন ওখান থেকে চলে আসছিল। তখনই অনামিকার মা অনামিকাকে আটকায় এবং বলে যে তার এত সত্যি বলতে ইচ্ছা করছে, তাহলে অবিনাশের সত্যিটা কেন বলছে না? অবিনাশ আসলে কখনো নিখিলের ছেলেই ছিল না, অনামিকা এবং মানিশের বাচ্চা ছিল। তারা লন্ডনে গেলে অবিনাশ পেটে আসায় অনামিকার মা তাড়াতাড়ি করে তাকে নিখিলের সাথে বিয়ে দিয়ে দেয়, আর নিখিল এসব কোনো কিছুই জানতো না।
এগুলো জানতে পেরে নিখিলের মাথা খারাপ হয়ে যায় এবং সে সোজা চলে যায় অবিনাশের রুমে। সেখানে সে অবিনাশকে সামারের সাথে অপ্রীতিকর অবস্থায় দেখে। এতে সামারকে সে নিচে ফেলে মারতে থাকে। তখন অবিনাশ তাকে আটকালে এরপর সে অবিনাশকেও মারতে থাকে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। অনামিকা তখন তাকে আটকায়, কিন্তু তাকেও নিখিল মারতে থাকে। অনামিকা তখন সেই গানটি এনে সেই দেয়ালে গুলি করে এবং নিখিলকে অবিনাশকে ছেড়ে দিতে বলে। নিখিল তাকে ছেড়ে দেয় এবং অনামিকা অবিনাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই সব কিছু অবিনাশ প্রেসের সামনে বলতে থাকে এবং সে সবাইকে অনামিকাকে মিলে খুঁজে বের করতে বলে। এই সব কিছু জানার পর পুলিশ নিখিলকে অ্যারেস্ট করে। তখন নিউজ ব্রিফিং করা হয় যে অনামিকা আনন্দকে হত্যা করা হতে পারে, আর এর জন্য পুলিশ নিখিলকে সন্দেহ করছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। এটা শুনে মানিশ অনেক প্যানিক করতে থাকে। তখন অনামিকাকে দেখানো হয় যে বলতে থাকে যে অবিনাশের ব্যাপারে মানিশ জানে না। তাছাড়া অবিনাশ নিজেও জানে না যে মানিশই তার বাবা। তাকে এটা তাদেরকে জানতে দেয়া যাবে না এবং সবকিছু সামলে নিতে হবে। এরপর মিসেস ত্রিবেদীকে দেখানো হয়। সে তার বাসায় বসে অনামিকার মুভি দেখতে থাকে। সেখানে একটি ফাইটিং সিন দেখানো হয়, যেটা দেখে তার ওই আই উইটনেসের বলা কথাগুলো মনে পড়ে যায়, যে বলেছিল একটা মহিলাকে একটা লোক ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু মহিলাটা তার সাথে ফাইট করে আর এমনভাবে ফাইট করছিল যে দেখে মনে হচ্ছিল তারা কোনো মুভির দৃশ্য দেখছে। তার মানে সেদিনের সেই মহিলাটা আর কেউ নয়, অনামিকাই ছিল, যে তার কিডন্যাপার লোকটিকে মারছিল। এই সব কিছু ভেবে সে কিছু একটা মেলানোর চেষ্টা করতে থাকে। এরপর আমাদের অনামিকার সেই শেষ অ্যাওয়ার্ড ফাংশনের দিন দেখানো হয়। অনামিকা সেখানে যায় নিখিলের সাথে। সেও দিন বেশ খুশি ছিল। সেখানে মানিশও আসে তার মেয়েকে নিয়ে। এরপর ফাংশনে নিখিল ও অনামিকার সাথে পিকে তাদের স্পন্সরের কথা বলতে আসে। সে বলে যে তাদের ফিল্ম নাকি বোরিং টাইপের হয়েছে। তখন নিখিল বলে যে মোটেই না, তাদের ফিল্ম অনেক হিট হবে। এরপর অনামিকা নিজেকে এক্সকিউজ করে আর একটু সাইডে আসে এবং এরপর সে অবিনাশকে কল করে। অনামিকা অবিনাশের কাছে জানতে চায় যে সে এখন কোথায় আছে, কারণ অবিনাশ ওই ইনসিডেন্টের পর 2 সপ্তাহ ধরে কারোর সাথেই কোনো কথা বলছিল না। সে অনেক বেশি আপসেট ছিল, তাই অনামিকার তাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। তাই সে অবিনাশকে বলে যে সে যেন ওই রাতের কথা ভুলে যায়, কিন্তু অবিনাশ বলে যে সে ওই রাতের কথা কোনো দিনও ভুলতে পারবে না। নিখিল তাকে মারতে চেয়েছিল। সে এটা কোনোভাবেই মানতে পারছে না যে তার বাবা তাকে মারতে চেয়েছিল। কোনো বাবা কি পারে তার সন্তানকে এভাবে মারতে যেতে? অনামিকা যদি সেদিন তাকে না বাঁচাতো তাহলে তার বাবা তো তাকে মেরেই ফেলতো, আর এটা কোনো নর্মাল বিষয় না তার কাছে। সে এতে অনেক বেশি আঘাত পেয়েছে। তো এইখানে অনামিকা আর কিছুই বলতে পারে না। এরপর তারা একে অপরকে মিস করছে বলে ফোন কেটে দেয়। এরপর অনামিকা ব্যাক স্টেজে চলে যায়। তখন সেখানে মানিশও আসে। মানিশ তখন তাকে সবার সামনে তাদের সম্পর্কের কথা অ্যানাউন্স করার জন্য অনামিকাকে জোর করতে থাকে আর বলতে থাকে এত বছর তো হয়ে গেল, এখন অন্তত সবকিছু প্রকাশ করো। কিন্তু অনামিকা তো কোনো একটা প্ল্যানের কথা ভাবছিল এবং তাই নিয়ে চিন্তায় ছিল। তাই সে মানিশকে মানা করে দেয় এবং এখন থেকে সে কারো কথায় কিছু করবে না, শুধু নিজের মনের কথা শুনবে। তাই মানিশকে বলতে থাকে। মানিশ তখন তার কথায় কষ্ট পায় এবং ওখান থেকে ভারী হৃদয় নিয়ে চলে আসে। সে ভাবে যে অনামিকা হয়তো তাকে একটুও ভালোবাসে না, কিন্তু সে তো অনামিকাকে অনেক ভালোবেসেছিল। সে ভাবতে থাকে অনামিকা কেন সবকিছু অস্বীকার করতে চাইলো। সে যদি ভালোই বেসে থাকে তাহলে সবার সামনে বলতে দোষ কোথায়? বর্তমানে দেখানো হয় মানিশ ফেসবুকে একটা পোস্ট করেছে। সে লিখেছে সে অনামিকাকে অনেক ভালোবাসে আর অনামিকাকে সেই মেরেছে এবং এরপর সে সবার কাছ থেকে মাফ চায় এবং সকালে উঠে তার লাশ সুইমিং পুলে পাওয়া যায়। অর্থাৎ সে আত্মহননের পথ বেছে নিয়েছিল। সে এতটাই ডিপ্রেশনে ছিল যে সে এই কাজ করতে বাধ্য হয়। এইদিকে পুলিশ স্টেশনেও অনেক বেশি হট্টগোল লেগে যায়। অনেক রিপোর্টাররা পুলিশ স্টেশনের সামনে ভিড় করেছিল, কারণ তারা একটা মশলাদার নিউজ পেয়েছে।
তখন পুলিশ রিপোর্টারদেরকে কোনোভাবেই আটকাতে পারছিল না। তখন সেখানে মিসেস ত্রিবেদী আসে এবং সে তার সিনিয়র অফিসারকে বলে যে সে আগের দিন রাতে অনামিকার একটা মুভি দেখেছিল আর সেখানে সে একটা ক্লু পেয়েছে। তখন সিনিয়র অফিসার বলে যে অনামিকাকে তার বয়ফ্রেন্ড মানিশ মেরেছে এবং এই কথাটা সে নিজেই স্বীকার করে গেছে। মিসেস ত্রিবেদী তখন বলে যে মানিশ অনামিকাকে খুন করেনি, কারণ সে তো অনামিকাকে অনেক বেশি ভালোবাসতো। তবে পুলিশ মিসেস ত্রিবেদীর এই সব কথা শোনে না। তারা তো মানিশকেই অনামিকার খুনি হিসেবে ধরেই নিয়েছে, আর সেটা ভাববে নাই বা কেন, কারণ মানিশ তো নিজেই তার ফেসবুকে পোস্ট করে গিয়েছিল। অন্যদিকে অনামিকা ও মানিশের ফিল্ম পরের দিন রিলিজ হওয়ার কথা, তাই তাদের ফ্যানরা তাদের মুভি দেখার জন্য এখন থেকেই মুভি থিয়েটারের বাইরে ভিড় করছিল। ওদিকে মানিশ অনামিকাকে খুন করেছে শুনে পুলিশ নিখিলকে ছেড়ে দেয়। নিখিল বাসায় আসলে সে অবিনাশের কাছে ক্ষমা চায় এবং তাকে আপন করে নেয়। সে এখন তার ভুলটা বুঝতে পেরেছিল, তাই সে এতদিন পরে হলেও তার ছেলেকে নিজের কাছে টেনে নেয়। এরপর বলে তাদের জন্য এখন নিখিল আছে, যে তাদেরকে আগলে রাখবে। নিখিলের কাছ থেকে এই সব কথা শুনে অবিনাশ অনেক বেশি খুশি হয়ে যায় যে তার বাবা তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর রাতে অনামিকার মার সাথে নিখিলের কথা হচ্ছিল। তখন সে নিখিলকে বলে সে অবিনাশকে আপন করে নিয়ে ভালো করেছে, আর সে এটাও বলে অবিনাশের এটা না জানাই ভালো যে সে মানিশের ছেলে। তখন নিখিল বলে যে সে অবিনাশকে বড় করেছে, তাই অবিনাশ তারই ছেলে। আসলে নিখিল এতটা খারাপ ছিল না, সে তো শুধু অনামিকার ভালোবাসা না পাওয়ার জন্য অনেক বেশি কষ্টে ছিল, তাই সে এরকম অনেক কিছুই করে ফেলেছিল যা তার করা উচিত হয়নি। অন্যদিকে আমাদেরকে আমারাকে দেখানো হয়, সে মাধবের সাথে কথা বলতে থাকে। মাধব বলে যে সে সব সময় আমারার সাথেই থাকবে। এরপর আমারা তাকে বলে আই লাভ ইউ এবং সেও আমারাকে একই কথা বলে। এরপর মাধব আমারার কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে আর বলে যে কেউ যদি আমারাকে কোনোদিন হার্ট করে তাকে সে ছেড়ে দিবে না। এরপর মিসেস ত্রিবেদীকে দেখানো হয়, সে অন্য একটি পুলিশকে বলতে থাকে যে মানিশ অনামিকাকে মারেনি, আর তার এমন মনে হচ্ছে যে অনামিকা এখনো বেঁচে আছে। তখনই আমাদের অনামিকাকে দেখানো হয়, সে আসলেই বেঁচে ছিল এবং নিউজ পেপারে মানিশের আত্মহনন করার নিউজ পড়ছিল। সেটা দেখে সে অঝরে কান্না করতে থাকে। তখন সে তার মানিশের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে। মানিশ আসলেই তাকে অনেক ভালোবেসেছিল আর সেও মানিশকে অনেক ভালোবাসত। আর এখান থেকেই বোঝা যায় মানিশ আসলেই অনামিকাকে মারেনি। সে তো অনামিকার মিসিং হওয়ার নিউজ দেখা থেকেই অনেক বেশি ডিপ্রেশনে ছিল এবং শেষমেশ অনামিকা হয়তো খুন হয়েছে তা জানতে পেরে সে আর এই কষ্ট নিতে পারে না, তাই সে নিজেই নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মিসেস ত্রিবেদীকে দেখানো হয়, সে বলে যে অনামিকা এখনো বেঁচে আছে এবং তার ওই লোকটির উপরে অ্যাটাক করা ফেক ছিল। এখন আমরা আসল ঘটনা কি ছিল, কি হয়েছিল ওই দিন রাতে অনামিকার সাথে, এই সব কিছু জানতে পারবো। মিসেস ত্রিবেদী বলতে থাকে এই সব কিছু অনামিকার একটা সাজানো নাটক ছিল। সে ওই দিন রাতে সিসিটিভি ক্যামেরা নিজেই বন্ধ করে দেয় আর তার সেই বন্দুক নিয়ে ওখান থেকে পালিয়ে আসে এবং ইচ্ছা করেই নিখিলের ওই প্রপার্টির উপর থাকা ঘরটিতে থাকে। সে ওই কিডন্যাপারটিকে দিয়েও অ্যাক্টিং করায় এবং সে কিডন্যাপ হয়েছে এটা সবাইকে প্রমাণ করানোর জন্য ওখানে থাকা ওই লোকটির সামনে মিথ্যা অ্যাটাকের নাটক করে। এগুলো সে নিজের ফিল্ম হিট করানোর জন্যই করেছিল, কারণ যদি তার এই মুভি হিট না হতো তাহলে তাকে সব কিছু হারাতে হতো। তার বাড়ি, তার হাজবেন্ড, সন্তান আর স্পেশালি তার ফেম সে হারিয়ে ফেলতো। আর এর জন্যই সে এই মাস্টার প্ল্যানটি করে এবং এটার দ্বারাই তার সব সমস্যা শেষ হয়ে গেল। সে নিজের অ্যাবিউসিভ হাজবেন্ডকে ফ্রেম করে এবং তাকে সোজা জেলে পাঠিয়ে দেয় এবং নিজের বাচ্চার ফিউচারের জন্য টাকাও জমিয়ে ফেলে। তাছাড়া যারা যারা বলেছিল যে অনামিকার মধ্যে আর সেই গ্ল্যামার নেই, তারাই এখন অনামিকার ফিল্ম দেখার জন্য ভিড় করবে। অনামিকা আনন্দ তার মাস্টার মাইন্ডের জন্যই 30 বছর ধরে টিকে আছে।
পরের দিন সকালে মিসেস ত্রিবেদীর কাছে অনামিকার কেস বন্ধ করে দেওয়ার অর্ডার আসে। এরপর কনস্টেবলটি মিসেস ত্রিবেদীকে বলে যে সে তার কথা বুঝতে পেরেছে, কিন্তু তাদের কাছে তো কোনোই প্রমাণ নেই। সে কি করে বুঝবে যে মিসেস ত্রিবেদী সব ঠিক বলছে? তখন মিসেস ত্রিবেদী বলে যে এই সব ঘটনায় কেউ তো একজন অনামিকাকে সাহায্য করছিল, কারণ তাদের নেক্সট স্টেপ নেওয়ার আগেই অনামিকা তাদের থেকে আরো এক স্টেপ এগিয়ে থাকতো। আর এই একজন হয়তো অনামিকার বাসারই কেউ, যাকে সে অনেক বিশ্বাস করে। তখন দেখানো হয় আমারা অনামিকার সাথে দেখা করতে আসে। সেই আসলে অনামিকাকে সব কিছু শেয়ার করত। এরপর প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য অনামিকা রেডি হতে থাকে। অনামিকা আজকে সবার সামনে আসবে। তখন অনামিকা বলে যে সে সবাইকে বলবে যে তার একজন ক্রেজি ফ্যান আছে, আর সেই তার সাথে এমনটা করেছে। সেই তাকে কিডন্যাপ করে রেখে দিয়েছিল। তখন আমারা বলে যে কোন ফ্যানের কথা বলবে? অনামিকা তখন বলে যে মাধব নামের একজনের কথাই সে বলবে, কারণ ছেলেটি একদমই পাগল। তখন আমারা মাধবের নাম শুনে শকড হয়ে যায় এবং বলতে থাকে মাধব অনেক ভালো ছেলে, সে মোটেই এমন না, তাই তাকে নিয়ে এসব বলবে না। তারপর সে জানায় যে সে মাধবকে ভালোবাসে। এটা শুনে তো অনামিকা অবাক হয় এবং আমারাকে একটা চড় মেরে বসে এবং তাকে বলে যে মাধব একটা সাইকো। কিন্তু আমারা তখন বলে যে অনামিকা চলে যাওয়ার পর সবাই তাকে নোটিস করা শুরু করেছে। তখন অনামিকা বলে যে এখন থেকে সব স্পটলাইট আমারই হবে। এরপর আমারা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায় আর শাটার আটকে দেয় এবং অনামিকাকে ওখানে লক করে দেয়। এরপর সে ওই লোকটিকে তার গয়না খুলে দিয়ে বলে অনামিকাকে আটকে রাখতে, কারণ কেউ তাকে আর মিস করবে না। অনামিকা অনেকবার শাটারে ধাক্কা দিতে থাকে এবং আমারাকে সেটা খুলতে বলে, কিন্তু আমারা তার কোনো কথাই শুনে না এবং ওখান থেকে চলে যায়। আমারা এখন নিজের কথা ভাবে। অনামিকা সব কিছু করলো আমারার আর অবিনাশের জন্য, কিন্তু সে আমারাই তার মাকে একটা সাইকোর জন্য আটকে রাখলো এবং নিজে স্পটলাইট পাওয়ার জন্য এমনটা করলো। এরপর আমারা ওখান থেকে তার মায়ের আগে বলা কথা মতো গ্র্যান্ড ভাবে ওই ফিল্ম দেখতে এন্ট্রি নেয় এবং নিজেকে প্রথমবারের মতো স্পটলাইটে দেখে অনেক খুশি হতে থাকে। আর অনামিকা তাকে আগেই বলেছিল যে কিভাবে সে ফ্যানদের সাথে কানেক্ট করবে এবং কিভাবে সবার কাছে নিজেকে ভালো মানুষ হিসেবে প্রদর্শন করবে। সে ঠিক তেমনই করতে থাকে। এরপর তারা সবাই মিলে মুভি দেখে এবং অবিনাশ অনামিকার মুভি দেখে কান্না করতে থাকে। এরপর মুভি শেষ হলে নিখিল স্টেজে উঠে আর বলে যে অনামিকা চলে গিয়েছে, কিন্তু তাদের মাঝে এখন অনামিকার মেয়ে আমারা রয়েছে, আর তাকে দিয়েই সে অনামিকার সুপারহিট ফিল্ম রিমেক করবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়, আর এটাই তো আমারা চেয়েছিল। এর জন্য তার নিজের মাকে কষ্ট দেওয়া লাগলেও সে তার অ্যাম্বিশন পূরণ করেই ছাড়ে। তখন আবারও আমাদেরকে অনামিকাকে দেখানো হয় যে ভেবেছিল আজকে সব কিছু ঠিক হয়ে যাবে, আর তখনই আবারও সবটা তার বিরুদ্ধে চলে যায়। সারাটা জীবন সে অন্যের কথা ভেবে এসেছে, এত নাটক সাজালো তার সন্তানের জন্য, কিন্তু সে কি পেল? কিছুই না। কিন্তু সে আর বসে থাকে না। সে এবার তার নিজের জন্য লড়াই করতে আবারও উঠে পড়ে। জীবনে সে হারতে আসেনি, সে তার লড়াই চালিয়েই যাবে। আর এই দৃশ্যের মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। ফেমের জন্য মানুষ কত কিছুই না করতে পারে, আর এই গল্পটি তার প্রমাণ, যার নাম ফেম গেম। তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর এরকমই আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।